উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন বাঁধনরূপের অধিকারী, লিখেছেন সুমি চৌধুরী। কণ্ঠে আমি তাসনোভা, পর্ব 13। বাঁধনের চড়া কণ্ঠ শোনা মাত্রই রূপা আর দেরি করল না। সে তাড়াতাড়ি বইগুলো বন্ধ করে টেবিলে ছেড়ে দ্রুত ড্রয়িং রুমে চলে আসলো। এসে তাকে ডাইনিং টেবিলে বসে বাঁধন ক্যান্টির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটু দূরে ওমর আর জেইন চুপচাপ সোফায় বসে ফোন স্ক্রল করছে। আর আনসিও নিক্সি ডাইনিং টেবিলে বসে বাঁধনের সাথে হালকা গলায় নিচু স্বরে কথা বলছে। রূপা কোনো কথা না বাড়িয়ে একদম চুপচাপ এসে ডাইনিং টেবিলের এক কোণায় গিয়ে বসলো। এরপর ঘরের সবাই মিলে নীরবে পরিবেশে রাতের খাবারটা শেষ করে নিল। খাওয়া শেষে জেইন সোফায় গা এলিয়ে দিয়ে বাঁধনের দিকে তাকিয়ে উৎসাহী গলায় বলল, দোস্ত চল না ছাদে যাই। অনেকদিন হলো মাঝরাতে সবাই মিলে ছাদে বসে জমিয়ে আড্ডা দেওয়া হয় না। নিক্সি সাথে সাথে জেইনের কথাই সায় দিয়ে বলে উঠল, একদম ঠিক বলছিস, চল না দোস্ত, আজকে সবাই মিলে ছাদে একটু আড্ডা দিই। বন্ধুদের এত আবদারে বাঁধন আর ফেলতে পারল না। সে হালকা মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর রূপার দিকে তাকিয়ে বেশ কড়া গলায় বলল, তুমি গিয়ে পড়তে বসো। কথাটা শুনেই নান্সি চট করে বলে উঠল, কেন রে, একটু আমাদের সাথে চলুক না, সবাই মিলে একটু গল্প করব। বাঁধন শান্ত কিন্তু স্পষ্ট কণ্ঠে বলল, গল্প প্রচুর করা যাবে, বাট এখন না, ওর কালকে আবার পরীক্ষা আছে, সো পড়তে যাওয়াই বেটার। রূপার মনে মনে বেশ রাগ হলো, আর অভিমান করলেও মুখে কিছু বলল না। হালকা কাল ফুলিয়ে চুপচাপ নিজের স্টাডি রুমে চলে আসলো। ওদিকে বাঁধন সবাইকে নিয়ে ছাদের দরজায় উদ্দেশ্যে উপরে উঠে গেল। রুমে এসে রূপা চেষ্টা করলো নিজেদের এসব নাটক আর উৎকণ্ঠা ভুলে বইয়ের পাতায় ডুব দিতে, পড়ার ভেতরে নিজেকে পুরো ব্যস্ত রাখে। অবশেষে রাত প্রায় 2টোর দিকে বেশ ক্লান্ত হয়ে পড়ল। পড়ার টেবিলে একটানা বসে থেকে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। একটু তাজা বাতাস খাওয়ার জন্য আর ক্লান্তি মেটাতে রূপা পড়ার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। সে ভাবলো একবার ছাদে গিয়ে ঘুরে আসলে কেমন হয়। বাজনরা হয়তো এখনও সবাই মিলে ছাদে আটা দিচ্ছে। ধীরপায়ে ছাদের সিঁড়ি দিয়ে পা বাড়ালো ছাদে পা রাখতে রূপার পাঁচর একটা অদ্ভুত জাদুতে থমকে গেল দারুণ একটা গিটারের সুরে। সে চোখের দৃষ্টি সামনে মেলাতে দেখতে পেল বাদল ছাদের বিপজ্জনক উঁচুতে একেবারে রেলিংয়ের উপরে শূন্যে পা চুলিয়ে বসে চোখ দুটো বন্ধ করে পরম মগ্নতায় গিটার বাজাচ্ছে। তার ঠিক পাশে রেলিং জুড়ে আনসি, নিক্সি, ওমর আর জেইন আরাম করে বসে আছে। ওপর থেকে নিচে পড়ে যাওয়ার বিন্দুমাত্র ভয় বা সংখ্যাই যেন তাদের মধ্যে নেই। দৃশ্যটা দেখে মনে হচ্ছে গভীর রাতে এভাবে উঁচুতে বসাটা ওদের বহুদিনের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। রূপা সম্মোহিতের মতো ধীর পায়ে ওদের দিকে এগোতে শুরু করলো। কিন্তু মাত্র কয়েক পা এগোতেই এক গম্ভীর ধারালো আর পুরুষালী কণ্ঠের সুরে রূপার পা আবারও মাঝপথেই যেন মাটিতে জমে গেল। বুকের ভেতরটা একটা অদ্ভুত ভালোবাসার তোলপাড় আর কাম্পনে কেঁপে উঠল তার। যেখানে দাঁড়িয়ে থেকে তার নড়ার ন্যূনতম শক্তিটুকুও যেন সে হারিয়ে ফেলল। বাঁধন চোখ দুটো বন্ধ রেখেই আঙ্গুলের নিখুঁত ছোঁয়ায় গিটারের তালে সুর তুলে গম্ভীর ও আবেগঘন কণ্ঠে গেয়ে উঠল, দর্দ দিलों के कम हो जाते मैं और तुम गार हम हो जाते। নৈশব্দ ঘেরা মাঝরাতে আকাশের বাঁধনের কণ্ঠটা যেন এক বিষাদময় সুরের ঝড় তুলে চারিপাশে ছড়িয়ে পড়ল। গানের প্রতিটা শব্দ আর বাঁধনের এই গায়কগীত যেন এক অদেখা তীরের মতো সোজা গিয়ে বিঁধতে লাগলো রূপার একদম হৃদয় পটে। রূপা একদৃষ্টিতেও তাকে রইল চাঁদনি রাতের রেলিংয়ে বসা ওই মানুষটার দিকে। ধীরে ধীরে বাঁধন পুরো গানটা গাওয়া শেষ করলো, আর নিঃশব্দে দাঁড়িয়ে থেকে পুরো গানটা গভীর মনোযোগ দিয়ে শুনল রূপা। গান শেষ হতেই হঠাৎ অ্যান্সির নজর গিয়ে পড়ল একটু দূরে দাঁড়িয়ে থাকা রূপার ওপরে। সে হাতছানি দিয়ে ডেকে বলল, আরে রূপা, ওইদিকে অত দূরে দাঁড়িয়ে আছো কেন? এসে আমাদের সাথে বসো। অ্যান্সির কথায় বাঁধন ধীরে সুস্থে চোখ দুটো খুলল। বেশ ঘুম ঘুম চোখে সে রূপার ফ্যাকাশে মুখের দিকে তাকালো। মেয়েটা কেমন যেন অদ্ভুত একটা স্বস্তির আর দ্বিধা নিয়ে মুখটা একটু কুঁচকে দাঁড়িয়ে আছে। রূপা শান্ত ও ধীর পায়ে এগিয়ে এসে আনসির পাশে গিয়ে দাঁড়ালো। রূপার দৃষ্টি রেলিংয়ের দিকে দেখে আনসি হেসে বলল, তুমি নিশ্চয়ই খুব অবাক হচ্ছ যে আমরা এমন ছাদের ঝুঁকিপূর্ণ রেলিংয়ের ওপরে পা ঝুলিয়ে কিভাবে বসে আছি, তাই না? আসলে ব্যাপারটা আমাদের কাছে নতুন কিছুই না, একদম গা শোয়া অভ্যাস হয়ে গিয়েছে। বিদেশে থাকতে সময়ে মাঝরাতে এইভাবে ছাদের রেলিংয়ে বসে আমরা সবাই মিলে আড্ডা দিতাম, আর বাঁধন সুযোগ পেলে তার সুরের মন্ত্রস্ত্র রূপ দেখিয়ে গান শোনাতো। আজও ছাদের হাওয়াটাই মেজাজটা জমে উঠতেই ওর হাতে গিটারটা ধরিয়ে দিলাম। রূপা হালকা করে হাসলো। পাশে বসে থাকা নিক্সি ও অমায়িক একটা হাসি দিয়ে রূপাকে বলল, তুমি কিন্তু সত্যিই ভীষণ ভাগ্যবতী যে বাঁধনের মতো একজনকে নিজের করে পেয়েছ। আমার বন্ধুটা যে কী পরিমাণ নিখুঁত আর সুন্দর গান গায় তা তো শুনলেই। যখন মন খারাপ হবে বা কোনো আবদার জোগাবে, ওকে শুধু স্ট্রেপ একটা গান গাইতে বলবে, দেখবে ও কিছু সুর তোমার কানে ঢেলে দেবে যে তুমি ওর প্রেমে বারবার পড়তে বাধ্য হবে। রেলিংয়ে বসে থাকা ওমর অমনি পাকা হেসে নিক্সির মাথায় হালকা একটা চাটি মেরে বলে উঠল, তাই নাকি রে নিক্সি, এতক্ষণের খাতিয়ান দিচ্ছিস রে? তার মানে কি তুইও এর মধ্যে বাঁধনের প্রেমে টেমে হাবুডুবু খেয়ে বসে আছিস নাকি?
নিক্সি চট করে চোখ দুটো গোল গোল করে চরম ভয়ানক দৃষ্টিতে ওমরের দিকে তাকালো। ওমর তাতে দমে যাওয়া দূরে থাক, নিজের সবকটা দাঁত বের করে একটা পিটকেলা হাসি ফোটালো। তারপর বেশ ভয়ের অভিনয় করে বলে উঠল, ওরে বাবারে, ওভাবে টাইনিদের মতো লাল লাল চোখ গেল গোল করে তাকাস না তো বোন আমার। আমার তো এখনই ভয়ে হার্ট অ্যাটাক হয়ে যাবে। এমনিতেও তুই দেখতে লেডি পেতাত্তার মতো, তার উপরে মাঝরাতে এমন টাইনি চাহনি দিলে সাথে আত্মা কেঁপে উঠবে। কথাটা শোনা মাত্রই নিক্সি পুরো রাগে চিৎকার করে উঠল, ওরে ওমরের বাচ্চা ওমর, আমি লেডি পেতাত্তা? তোর তো এত বড় সাহস! ওমর এক মুহূর্ত দেরি না করে উঁচুতে পা ঝুলানো রেলিং থেকে শটার নিচে পড়লো লাফিয়ে। তারপর ছাদ থেকে নিচে নামার সিঁড়ির দিকে এক হাত তুলে দৌড়াতে দৌড়াতে চেঁচাতে লাগলো, ও নো নো নো! জ্যান্ত পেতনি এবার পুরোপুরি ক্ষিপ্ত হয়ে গিয়েছে। বাঁচার একমাত্র উপায় হলো অলিম্পিক মার্কা দৌড় দেওয়া। পালা ওমর, নয়তো আজ তোকে কাঁচায় চিবিয়ে খাবে। নিক্সিও নিজের স্যান্ডেল হাতে নিয়ে খুলে নিয়ে দাঁত কিরমি করতে করতে ওমরের পিছু পিছু নিচে দৌড় লাগালো। দাঁড়া তুই হারামজাদা, তোকে আর চিড়িয়াখানায় বানর না বানিয়ে ছাড়লে আমার নামও নিক্সি না। ওদের এই কাণ্ড দেখে আনসি আর জেইদ হাহা করে হেসে উঠল। এমনকি রূপার ঠোঁটের কোণেও না হেসে উপায় রইল না। ওমরের দৌড় আর নিক্সির স্যান্ডেলে হাতে পিছু নেওয়ার দৃশ্য দেখে কিলকিল করে হেসে উঠল। আনসি রূপার সেই মিষ্টি হাসির দিকে তাকিয়ে সাহসে বলল, এই দুটো হলো একদম পিওর কার্টুন। দেখেছো তো, সারাক্ষণ কোনো কারণ ছাড়াই সুযোগ খোঁজে ঝগড়া করার জন্য। ঠিক তখনই জেইনের পকেটের ফোনটা ঝনঝন করে বেজে উঠল। সে পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে নামটা দেখি বাঁধনের কাঁধে হালকা একটা থাপড়ানি দিয়ে বলল, বাঁধন, আমার মম কল দিচ্ছে, আমার নিচে যাচ্ছি রে, তোরা তাহলে আয়। কথাটা বলেই জেইন সিঁড়ির দিকে পা বাড়ায়। আবার আনছি চট করে একবারে বাঁধনের থমথমে মুখের দিকে আর একবার রূপার দ্বিধাগ্রস্ত মুখের দিকে তাকাই। দুজনে একদম নীরব, যেন বাতাসে একটা ভারী নিস্তব্ধতা ঝুলেছে। নানসি বেশ পাকা মাথায় বুঝে নিল এই মুহূর্তে এই স্বামী স্ত্রীর মাঝে কিছুটা নিবিতে সময়, একটু প্রাইভেসি দেওয়া মারাত্মক দরকার। সে আর এক মুহূর্ত দেরি না করে রেলিং থেকে নেমে বেশ নাটকীয় ভঙ্গিতে একটা লম্বা হাই তুলল। তারপর নিজের চোখ দুটো কসলাতে কসলাতে বলল, ও দোস্ত, আমার তো একদম চোখের পাতা ঢুলে আসছে, মারাত্মক ঘুম পাচ্ছে রে। তোরা দুজন কিছুক্ষণ থেকে নিচে আয়, আমি গেলাম ডিরেক্ট ঘুমাতে। গুড নাইট দোস্ত। গুড নাইট রূপা। কথা শেষ করে আনসি প্রায় হাওয়াই হয়ে যাওয়ার মতোই দ্রুত পায়ে সিঁড়িতে নিচে নেমে গেল। এক নিমিষেই রমরমা ছাদটা একদম ফাঁকা হয়ে গেল, আর পুরো জায়গা জুড়ে নেমে আসলো গভীর মাঝরাতের নীরবতা। সাথে এখন শুধু দুজন, বাঁধন আর রূপা দুজনে চুপচাপ। মাঝরাতের শুনশান বাতাসে শুধু ভেসে আসছে দুজনে ঘন 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 ফেলার শ্বাসের শব্দ। বেশ কিছুক্ষণ এই ভারী নীরবতা বজায় থাকার পর রূপা আস্তে করে মাথা নিচু করে অপরাধের সুর তুলে বলল, বাঁধন ভাইয়া, আপনি কি আমার উপরে খুব রেগে আছেন? বাঁধন এক মুহূর্ত নীরব থেকে খুব শান্ত কিন্তু থমথমে গলায় বলল, রেগে নেই, নিজেকে খুব কষ্টে নিয়ন্ত্রণে রেখেছি, যেন রাগে কোনোভাবে তোকে আঘাত না দিয়ে ফেলি। রূপা এবার ভীষণ অবাক হয়ে মাথা তুলে তাকালো। তার সুবিন্যস্ত ভ্রুজোড়া কুচকে গেল। মানে? বাঁধন এবার রূপার চোখের দিকে আবারও তাকালো, ধারালো গলায় বলল, মানে তুই আমার কথার অবাধ্য হোস? তোর বুকের কলিজাটা ঠিক যে কতখানি বড় আমি শুধু সেটাই ভাবছি। তোকে ভালো করে মানা করার পরেও তুই কিভাবে অন্য জায়গায় চলে যাস? কথাটা শোনা মাত্রই রূপার মাথাটা মুহূর্তেই অপরাধবোধে নিচে হয়ে এলো। সে ভয় পেয়ে তোতলাতে তোতলাতে বলল, ওই ওই আসলে সীমা বলেছিল ওর মা নাকি খুব অসুস্থ, রাস্তাঘাট চেনে না, আর আমি শুধু ওর বিপদের কথা ভেবেই। কথাটুকু বাকিটুকু বলার শেষ করার আগেই বাঁধন রেলিং থেকে লাফিয়ে নিচে নেমে আসলো। তারপর এক ঝটকায় রূপার হাত ধরে টেনে সোজা বুকের ভেতরে এদিকে নিয়ে নিল। রূপা আচমকা আস্তে পড়ল বাঁধনের চওড়া বুকের ওপর বুকে। প্রতিবারের মতো আজও তীব্র একটা আবেশে রূপার সারা শরীর কেঁপে উঠল। বাঁধন নিজে দুই শক্ত হাতে রূপার সরু কোমরটা পেঁচিয়ে ধরে তাকে আরও নিবিড়ভাবে নিজের দিকে টেনে নিয়ে এলো। বাঁধন তৃষ্ণার্ত আঙুলে তপ্ত স্পর্শে কোমরের খালি চামড়াই লাগাতেই রূপা শিউরে উঠল। অজান্তে তার দুটো চোখ শক্ত করে বন্ধ হয়ে এলো। তার বন্ধ হয়ে যাওয়া চোখের মায়াবী পাতার পানে চেয়ে মুখে কিছুটা গভীর তপ্ত শ্বাস ফেলে বাঁধন দীর্ঘণ্ঠে শুধালো, তোর ওই ফালতু দয়ার মায়াকে আমি কি করব বলতো? কোন ডাকাতে যদি আমার ভালো মানুষ এসে বলে আমি খুব বিপদে পড়েছি, তখনও কি তোর ভেতরে সব আবর্জনা মায়া কাজ করবে? তখনও কি তুই দুনিয়ার সবকিছু ভুলে তার সাথে সোজা হেঁটে চলে যাবি? রূপা মুখে কিছু বলতে পারল না। ভয়ে আর অনুভূতির তোলাচলে তার গোলাপি ঠোঁটজোড়া থরথর করে কাঁপতে শুরু করলো। তার কাঁপতে থাকা মিষ্টি ঠোঁটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে স্বগত ভাষণের মতো বাঁধন ফিসফিস করে বলে উঠল, ঠোঁট দুটো এভাবে কাঁপাবি না, মারাত্মক নেশা লাগে আমার।
রূপা চোখ বন্ধ রেখে চরম অনুভূতি আর উদ্বিগ্ন নিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, আপনি আমার কাছে আসলেই তো কাঁপে, আমাকে ইচ্ছা করে কাঁপায় নাকি? বাঁধন নিচের ঠোঁট দুটো রূপার থরথর করে কাঁপা ঠোঁটের একদম কাছাকাছি নিয়ে আসলো। তার মুখের তপ্ত গরম নিঃশ্বাস রূপার মুখে আশ্রে পড়তেই নেশালো গলায় ফিসফিস করে আওড়ালো, কারণ এগুলো তখন আর আসল মালিককে ডাকে। এরা খুব ভালো করেই জানে এসবের একমাত্র মালিক শুধু আমি, আর আমার সামনে দেখালেই তার এভাবে থরথর করে কাঁপে আমাকে টাকার বায়না ধরে ছুঁয়ে দেওয়ার জন্য। কথাটা শোনা মাত্র রূপা চট করে চোখ দুটো খুলে ফেলল। ঘন ঘন দ্রুত নিঃশ্বাসে ফেলতে ফেলতে বিষম খেয়ে বলে উঠল, অদ্ভুত, আমার ঠোঁট, আমার ইচ্ছে, তাহলে আপনি কিভাবে এগুলোর মালিক হন? রূপার কথা শেষ হওয়ার আগেই বাঁধন আর বিন্দুমাত্র সময় নষ্ট করল না। রূপার নরম ওষ্ঠে নিজের ওষ্ঠজোড়া সজরে ডুবিয়ে দিল। গভীর একটা আবেশে তৃষ্ণার্তের মতো আর মিষ্টি ঠোঁট দুটো চুষে নিয়ে কিছুক্ষণ পর আলতো করে ছেড়ে দিল। পরস্পরের দ্রুত ফেলা নিঃশ্বাসের মাঝেই বাঁধন নিচু গলায় বলল, এবার দেখলি এগুলোর আসল মালিক আমি কিভাবে হই? শুধু এই ঠোঁট দুটোই না রূপা, তোর এই সম্পূর্ণ শরীরের মালিক আমি। বাঁধনের এমন অপকটে আর বেপরোয়া স্বীকারোক্তিতে রূপা দুটো কাল লজ্জায় রক্তিম লাল হয়ে উঠল। তার সারা শরীর যেন নিমিষে আবেশ হয়ে আসতে লাগলো। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে এলো। তার ঠোঁটজোড়া আরও তীব্রভাবে তিত্তির করে কাঁপতে লাগলো। রূপার এই কাঁপতে থাকা করুণ অবস্থা থেকে বাঁধনের ঠোঁট দুটো তার কানের কাছে একদম নিয়ে আসলো। তারপর বেসামাল গলায় বলল, রূপা, তোকে তো আমার এই মুহূর্তে ভীষণভাবে রেপ করতে ইচ্ছে করছে। বাঁধনের মুখ থেকে রেপ শব্দটা শোনা মাত্রই ভয়ে আর আস্মিকতায় ধাক্কায় চট করে রূপার চোখ দুটো বড় বড় হয়ে গেল। এই পুরুষটা বলে কি, কোনো সুস্থ মানুষ কি নিজের বিবাহিত স্ত্রীকে রেপ করার কথা বলতে পারে? চরম বিস্ময় আর ভীতি নিয়ে রূপা থতমত খেয়ে বলে উঠল, আরেও সাইকো, কেউ নিজের বউকে রেপ করতে চায়? বাঁধন এককাল বাঁকা হাসি হেসে বলে, দুনিয়ার কেউ না করলেও আমি করব, ট্রাস্ট মি রূপ। তোকে যেদিন নিজের কবজায় একদম নিজে করে পাবো সেই দিন আমি হব খাঁটি বাঘ, আর তোকে বানাবো ফার্মের মুরগি। আর বাঘ যেভাবে খেতে পেলে মুরগিকে ছিঁড়ে খুঁড়ে খায়, ঠিক সেভাবেই একদম চিবিয়ে খাবো তোকে। এমন কাঁচা ও বেপরোয়া কথাই লজ্জায় রূপার নাক কান দিয়ে যেন ধোঁয়া বের হতে লাগলো। সে রাগে বাঁধনের শক্ত বাহুবন্ধনে থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করতে করতে রুদ্ধশ্বাসে বলে উঠল, আপনার মতো এমন নির্লজ্জ আর অসভ্য পুরুষ আমি এই জন্মে আর একটাও দেখিনি। ছাড়ুন আমাকে, মুরগি তো দূরের কথা, আপনি মুরগি একটা পাখাও পাবেন না। রূপার ছটফটানি দেখে মুচকি হেসে তার কোমরটা আরও কিছুটা শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল বাঁধন। তারপর কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে করে বলল, ওকে ডার্লিং, সময় হলে একদম হাতে নাতে দেখে দেবে। রূপা ছটফট করে বলে উঠল, ছাড়ুন আমাকে। বাঁধন এক চুলো নড়ল না, বাঁকা হেসে বলল, ছাড়বো না। রূপা মেজাজ সামলাতে না পেরে বলল, ছাড়বেন না তো কি করবেন? বাঁধন নাকামহীন গলায় বলল, আদর করব। রূপা এবার চূড়ান্ত রাগে রাগে গিয়ে বলে উঠল, বেহায়া পুরুষ একটা, এত কিছুর পরেও এখনো এসবই মুখে আসছে। বাঁধন হালকা এসে জবাব দিল, তুই সামনে আসলেই অসভ্য হয়ে যাই। আর অসভ্য অসভ্য বলে চেঁচাবি না মাফিয়ার বাচ্চা, এখনো তো কিছুই করি নাই। অসভ্য সেই দিনই বলবি যেদিন তোর পেটে আমার বাচ্চা আসবে, কারণ সেই দিন তুই না পুরো শহর জেনে যাবে আমি তোর সাথে ইটিস পিটিস করেছি। রূপার সহ্য করতে না পেরে দুই হাতে নিজের দুটো কান চেপে ধরে চিৎকার করে উঠল, ও খোদা, আমার মরণ লেখো তুমি। পুরো কথা শেষ হওয়ার আগেই বাঁধন সজরে রূপার ধবধবে ফর্সাকালে নিজের ধারালো দাঁত বসিয়ে দিল। রূপা পাথের প্রকাণ্ড একটা আর্তনাদ করে উঠতেই বাঁধন কানের কাছে মুখ রেখেই দাঁত চেপে হিসিস করে বলল, এসব ফালতু কথা আবার নেক্সট টাইমে মুখে আনলে তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো মাফিয়ার বাচ্চা। কামড়টা এতটাই জোরে ছিল যে রূপার নরম চামড়ায় খাঁজ কেটে রক্ত বেরিয়ে আসলো। রূপা যন্ত্রণায় অঝরে কেঁদে ফেলে বলল, ব্যাট পুরুষ একটা, ভীষণ ব্যথা লাগছে আমার। বাঁধন রূপার ঘাড়ের দিকে তাকিয়ে দেখতে পেল রক্ত গড়িয়ে পড়েছে। মুহূর্তে তার চোখ জোড়া গাঢ় হয়ে এলো। সে সেখান থেকেই নিজের তপ্ত ঠোঁট ডুবিয়ে দিল। পরম আবেশে আর আদরে ভেজা রক্ত শুষে খেয়ে ফেলল বাঁধন। তারপরে ক্ষতস্থানটাই পরপর অজস্র ভালোবাসার চুমো এঁকে দিল। বাঁধনের অদ্ভুত স্পর্শে শিউরে উঠে থরথর করে কাঁপতে লাগলো রূপা। বাঁধন ওই অনুভূতিগুলো তীব্রতায় দু হাতে শক্ত করে খামচে ধরলেও রাখলো। বাঁধনের টি শার্টে বাঁধন রূপার কানের কাছে ঠোঁট ছুঁয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমাকে অহেতুক রাখিয়ে দিলে তোর থেকেও চরম ব্যথা দিয়ে দেব আমি। এটা তো সামান্য নমুনা, কিছুই না। এতটুকু কষ্ট যদি সহ্য করতে না পারিস তাহলে ভবিষ্যতে আমার আসরের আদরের ব্যথা সহ্য করবে কিভাবে? শরীরটাকে আরও স্ট্রং কর রূপ। এমন পুতুল শরীর নিয়ে আমার তীব্র আদর লোড করা তো তোর পক্ষে অসম্ভব।
কথাটা শেষ করে বাঁধন এক নিমিষেই রূপাকে পাচা কোলে তুলে নিল। অভিমানী রমণী এবার দুহাতে চুপচাপ বাঁধনের শক্ত করা জড়িয়ে ধরে বুকের মাঝে মুখ লুকালো। বাঁধন তাকে সাবধানে নিচে নিয়ে এসে নিচে ঘরে বিছানায় শুয়ে দিল। মাথার নরম চুলে বেলি কেটে দিয়ে কপালে অকালের শেষে একটা চুমুক খেলো গভীর। তারপরে শান্ত কণ্ঠে বলল, ঘুমা, গুড নাইট বলে বাঁধন রুম থেকে বেরিয়ে গেল। বাঁধন রুম থেকে বেরিয়ে যেতেই রূপা চোখ বুজে সেই স্পর্শ গা শিউরে ওঠা কথা আর অনুভূতির কথা কল্পনা করতে লাগলো। দেখতে দেখতে অনুভূতির ঘরে দীর্ঘণ্ঠে ঘুমের দেশে পাড়ি জমালো সে। আর দীর্ঘ কল্পনার পর শেষমেশ রাতটা তলিয়ে গেল গভীর এক শান্ত ঘুমের সাগরে। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। রূপার পরীক্ষাগুলো বেশ ভালোভাবে পার হতে গেল। আজ তার এইচএসসির শেষ পরীক্ষার আনন্দই আলাদা। তাই রূপা আর তার বান্ধবীরা আগে প্ল্যান করে রেখেছিল যে আজকে আর কলেজ ড্রেস পরে নয়, সবাই মিলে সুন্দর সুন্দর আউট ড্রেস পরে কলেজে যাবে। রূপাও সেইভাবেই সকালে উঠে ফ্রেশ হয়ে আলমারি থেকে বের করে নিল একটা দারুণ সবুজ রঙের জর্জেট রাউন্ড ড্রেস। গাঢ় সবুজ জামার ছোপে ছোপে সূক্ষ্ম সাদা পাথরের কাজ করা, সাথে ম্যাচিং করা ধবধবে সাদা টাইট প্যান্ট আর সাদা দোপাট্টা। আয়নার সামনে দাঁড়িয়ে সিল্কের চুলগুলো সুন্দর করে ব্রাশ করে পিঠের উপরে খোলা ছেড়ে দিল সে। তারপর বাঁধনের দেওয়া সেই স্পেশাল মাথার ব্যান্ডটা চুলে গুজে নিল, বা হাতে পরে নিল তার দেওয়া প্রিয় চুড়িগুলো। পুরোপুরিভাবে রেডি হয়ে রূপা বিছানা থেকে ক্যান্ডিকে পরম আদরে কোলে তুলে নিল। মিষ্টি একটা হাসি দিয়ে রুম থেকে বের হওয়ার উদ্দেশ্যে যেই না দরজার দিকে পা বাড়াবে, অমনি তার সামনে তারা এক পা দুপা করে সেখান থেকে থমকে গেল। রূপার দরজায় দুই হাতে বুকে ভাঁজ করে কাঠের ফ্রেমে হেলান দিয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে বাঁধন। পরনে আকাশি রঙের শার্ট আর ধবধবে সাদা ট্রাউজার। চুলগুলো সামান্য এলোমেলো হয়ে কপালের উপরে আহত করে লিপটে আছে। রূপা বেশ কয়েকদিন ধরেই মনে মনে লক্ষ্য করেছিল কালো আর আকাশি রঙের শার্ট প্যানে বাঁধনকে অদ্ভুত রকম মারাত্মক সুন্দর লাগে। এত সুন্দর যে চট করে চোখ ফেরানো যায় না। হঠাৎ রূপার নজর গেল বাঁধনের জোড়া চোখের দিকে। বাঁধনের চোখ দুটো মারাত্মক তীক্ষ্ণ হয়ে আছে, আর সেই ধারালো দৃষ্টি সোজা গিয়ে স্থির হলো রূপার খোলা চুলে আর উন্মুক্ত মুখের ওপরে। বাঁধনের সেই কঠিন চাহনি আসল মানে বুঝতে রূপার একদমই সময় লাগলো না। বাসা থেকে বের হওয়ার আগে বাঁধন তাকে কড়াই এই হিজাব বাঁধতে বলেছিল, আর রূপা সে আজ সাজগোজের চক্করে এই হিজাব না বেঁধে চুল ছেড়ে বের হওয়ার টিটোটা দেখিয়েছে। তা বাঁধনের ওই চিলস হিস চোরের মতো চোখ এড়ায়নি। যত সময় যাচ্ছে বাঁধনের দৃষ্টি যেন আরও দ্বিগুণ তীক্ষ্ণ হচ্ছে। চওড়া কপাল কুঁচকে একাকার হয়ে যাচ্ছে, রাগের চোটে নাকের ডোকা বারবার ফুলে উঠেছে। পুরুষটা যে ভেতরে ভেতরে রাগে একদম ফুটেছে সেটা বুঝতে পারে রূপার বিন্দুমাত্র বাকি রইল না। এখন কালবৈশাখী ঝড়ের থেকে নিজেকে বাঁচাতে কিভাবে সেটা না ভেবে রূপা ডরপুকুরের মতো বাঁধনের পানে চেয়ে দুটো গালে সুন্দর টোল ফেলে একটা চরম হাবলামার্কা হাসি ঝুলিয়ে দিল। হি হি হি। তার সেই আহম্মুখী হাসির তালে বাঁধনও নিজের বিষাক্ত চোখ দুটো আরো ছোট করে এককাল নকল করে হেসে বলল, হা হা হা, থাপ্পড় চিনিস মাফিয়ার বাচ্চা। রূপা ভয়ের সঙ্গে সঙ্গে নিজের অবাধ্য হাসি থামিয়ে তোতলাতে তোতলাতে বলল, ভাইয়া। বাঁধন কড়া মুখে দাঁত চেপে কচকচ করে উঠল, আমি তোর ছাইয়া। রূপা ঢোক গেলে মিনমিন করে বলল, আসলে আসলে আজ বান্ধবীরা বললো তো, তাই ভাবলাম এভাবে। তার কথা শেষ হওয়ার আগেই বাঁধন নিজের কবজির হাতঘড়িটার দিকে এক নজর তাকালো, তারপর চরম ঠান্ডা গলায় আদেশ দিল, ফালতু প্যানফ্যান করবি না। কালবৈশাখী থাপ্পড় না খেতে চাইলে সোজা গিয়ে হিজাবটা বেঁধে আয়। আমি নিচে গাড়িতে ওয়েট করছি। তোকে ডাক্তার যেন দ্বিতীয়বার এই রুমে আসতে না হয়। কথাটা বলে বাঁধনার এক সেকেন্ডও না দাঁড়িয়ে হনহন করে নিচে নেমে গেল। রূপা ভারী রাগ আর অভিমানে দুটো গাল লাল করে ফুলিয়ে আলমারি থেকে হিজাব বের করতে মনে মনে বিড়বিড় করলো, দূর চাই, একদম একটা হিটলারের নাতি। তাড়াতাড়ি তড়িঘড়ি করে মাথায় হিজাবটা পেঁচিয়ে নিখুঁতভাবে বেঁধে নিচে নেমে আসলো। বাইরে এসে দেখে অ্যান্সি, নিক্সি, ওমর আর জেইন সবাই আগেভাগেই ব্যাক সিটে গিয়ে জাঁকিয়ে বসে পড়েছে, আর ড্রাইভিং সিটে চুপচাপ গম্ভীর মুখে বসা বাঁধন। রূপা এসে সিটে বসতেই অ্যান্সি পেছন থেকে উকি মেরে প্রশংসা সরে পড়ল, ওয়াও রূপা, তোমাকে ভীষণ মিষ্টি আর সুন্দর লাগছে। রূপা আর চোখে বাঁধনের দিকে তাকিয়ে মিষ্টি এসে বলল, থ্যাংক ইউ আপু। বাঁধন পুরোটা পথ আর কোনো কথা বলে না, সোজা সে গম্ভীর মুখে গাড়ি চালিয়ে রূপাকে কলেজের গেটে নামিয়ে দিল। গাড়ি থেকে নামার সময় গলার আওয়াজ কড়া করে শুধু বাড়ি গেল ছুটির পর নিতে আসবে, যেন ওখানেই দাঁড়াই। রূপা লক্ষ্মী মেয়ের মতো মাথা নাড়িয়ে কলেজের দিকে পা বাড়ায়। বাঁধনের ডিউটি থেকে কয়েকদিনের ছুটি চলেছে, তাই এই কয়েকদিনে নিজেকে নিজের কলেজের পৌঁছে দিচ্ছে, আবার নিতেও আসছে। ফাঁকে বাকিটা সময় বন্ধুদের সাথে জমে আড্ডা দিচ্ছে। গেটে ঢুকতেই রূপার সাথে বৃষ্টির
দোস্তর দেখা হয়ে গেল। বৃষ্টিও আজ রূপার জামার ডিজাইনের মতোই একটা কালো রঙের জর্জেটের গাউন পরে এসেছে। আসলে দুজন দুদিন আগে থেকে একসাথে ম্যাচিং করে গিয়ে একদম হুবহু ডিজাইনের একই রকম দুটো ড্রেস কিনেছিল। বৃষ্টি রূপাকে দেখে চোখের পলক না ফেলে ধেয়ে এসে একটানে জড়িয়ে ধরল। রূপা, বিশ্বাস কর, তোকে যা গর্জিয়াস লাগছে না আজ, একদম পরীর মতো দেখাচ্ছে। রূপাও বৃষ্টিকে শক্ত করে জড়িয়ে ধরে হেসে হেসে বলল, তোকেও মারাত্মক সুন্দর লাগছে। দুজনে হাসাহাসি আর গল্প করতে করতে ক্লাসরুমের দিকে পা বাড়ালো। দেখতে দেখতে সময়ের নিজস্ব গতিতে পরীক্ষার শেষের ঘন্টা বেজে উঠল। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরপরই যার যার মতো গভীর মনোযোগে খেলায় ব্যস্ত হয়ে পড়ল। পরীক্ষা চলাকালীন ক্লাসে অন্তত একবার হলেও আকাশের আগমন ঘটে। আজকেও তার ব্যতিক্রম হলো না। সে ক্লাসের তদারকি করলো, কিন্তু ক্লাসে পা রাখতেই তার চোখজোড়া থমকে গেল যেন কোনো মর্তের অপসরাকে দেখে। আকাশের ভয়ার্থ তৃষ্ণার্ত দৃষ্টি গিয়ে আটকালো মাঝখানের বেঞ্চে বসে গভীর মনোযোগে পরীক্ষার খাতায় লিখে চলা বৃষ্টির ওপরে। গাঢ় কালো রঙের গাউনে মেয়েটাকে আজকে অদ্ভুত সুন্দর লাগছে। উপরে ভানে বাতাসে চুলগুলো দু একটা অবাধ্য গোছা এসে বারবার তার নরম গালে দোল দিচ্ছে। তাতেই যেন মেয়েটাকে আকর্ষণে কয়েক গুণ বেড়ে গিয়েছে। আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ফিসফিস করে বলে উঠল, মাঝে মাঝে খুব ভাবি, এই স্নিগ্ধ জাতের মালিক আমি কি কখনো হতে পারবো, নাকি অন্য কেউ আবার একে আমার কাছ থেকে কেড়ে নেওয়া দুঃসাহস দেখিয়ে বসবে। মনে মনে এই আকুতি আউড়ে আকাশ ধীর ও নিস্তব্ধ পায়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। বৃষ্টি টেরও পেল না যে কোনো একটা পুরুষ তাকে এভাবে বাকুল চোখে দেখে গেল। ধীরে ধীরে পরীক্ষার নির্ধারিত সময় শেষ হলো। বহুদিন ও রাতের পরিশ্রমের শেষে অবশেষে রূপাদের এইচএসসি পরীক্ষা পুরোপুরি শেষ। পরীক্ষা শেষ হওয়ার আনন্দে রূপা বৃষ্টিসহ তাদের পুরো বান্ধবী গ্যাং হাসতে হাসতে আমোদ করতে করতে ক্লাস থেকে বের হলো। কলেজের মাঠের দিকে আসতেই রূপার চোখে পড়ল একটু দূরে দাঁড়িয়ে থাকা সীমার দিকে। মেয়েটা ইদানিং কেমন যেন একদম চুপচাপ আর মলিন হয়ে গিয়েছে। আগের মতো রূপাকে দেখে যেচে এসে আর কথাবার্তা বলে না। রূপা নিজে থেকেও যদি গিয়ে কিছু জিজ্ঞেস করে তবে শুধু অপরাধের মতো নিচু গলায় সামান্য হ্যাঁ বা না বলে এড়িয়ে যায়। রূপা বন্ধুদের দিকে তাকিয়ে বলে, তোরা একটু এখানে থাক, আমি আসছি। বলে রূপা দ্রুত পায়ে হেঁটে সোজা সীমার সামনে গিয়ে দাঁড়ালো। রূপাকে আচমকা সামনে দেখে সীমার মুখটা লজ্জায় আর অপরাধবোধে আরও নিচু হয়ে এলো। রূপা ঠোঁটে নরম হাসি ফুটিয়ে সহজ গলায় বলল, সীমা, এখানে এভাবে একা দাঁড়িয়ে আছো কেন? সীমা কোনো মতো চোখ সামলে বলল, ওই আসলে স্টাফ অফিসে স্যারের সাথে একটা কাজে গিয়েছে, ভেতরে দম বন্ধ লাগছিল, তাই এজন্য এখানে এসে দাঁড়িয়ে আছি। রূপা সীমার স্নানমুখের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে শুধালো, ও আচ্ছা, তা তোমার কি হয়েছে বলো তো? তোমাকে ইদানিং সবসময় এত মনমরা দেখি কেন? আর একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে বলবে, এই ইস্তিয়াক আসলে তোমার কে হয়? তুমি ওকে কিভাবে চেনো? ইস্তিয়াক নামটা শোনা মাত্র যেন তীব্র একটা আতঙ্ক কেঁপে ওঠে সীমা। তার বুকের ভেতরটা এক মুহূর্তে লন্ডাভন্ড হয়ে গেল। সে তোতলাতে অজরে কাঁদতে কাঁদতে বলল, কেউ না, ইস্তিয়াক আমার কেউ না, চিনি না, আমি ওকে চিনিই না। বলে সীমা রূপাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে এক কাপড়ে সেখান থেকে দৌড়ে কলেজ গেট দিয়ে বেরিয়ে গেল। সে পুপিয়ে কাঁদতে কাঁদতে অন্ধের মতো ফাঁকা রাস্তা ধরে দৌড়াতে লাগলো। এই কথা কয়েকটা দিন ইস্তিয়াক তার সাথে পশুর মতো খারাপ ব্যবহার করেছে। প্রতি রাতে অতিরিক্ত নেশা করে এসে সীমাকে গায়ে হাত তুলেছে, যাচ্ছে গালাগালাজ করে অপমান করেছে। শুধুমাত্র ইস্তিয়াকের প্রতি মনের কোণে লুকিয়ে থাকা অন্ধ ভালোবাসার জোরে নিয়ে সীমা বুক বেঁধে বেঁচে আছে। হয়তো কোনো একদিন ইস্তিয়াক সব বুঝবে, হয়তো একদিন তাকে ভালোবেসে আপন করে নেবে, কিন্তু সেই আলোর মুখ আর আসছে না। যত সময় যাচ্ছে ইস্তিয়াক তত বেশি কাপুরুষ আর হিংস্র হয়ে উঠেছে। নিজের এই অভিশপ্ত জীবনের কথা ভাবতে ভাবতে সীমা এতটাই দিশেহারা ছিল যে সামনে কোনো গাড়ি আসছে কিনা সেদিকে তার কোনো খেয়ালই রইল না। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটা দ্রুতগতির প্রাইভেট কার তীব্র শব্দে ব্রেক কষে সীমার গায়ে সজোরে ধাক্কা দিল। মুহূর্তের মধ্যে বাহনটির ধাক্কায় সীমা রাস্তার উপরে রক্তাক্ত শরীর নিয়ে ছিটকে আছড়ে পড়ল। চারিপাশে দুনিয়ায় ধোঁয়াশা হয়ে এলো। চোখের ভারী পাতা দুটো ধীরে ধীরে নিভে আসতে লাগলো। শেষ নিঃশ্বাসটুকু ত্যাগের আগে সে রক্ত ভেজা ঠোঁটে শুধু বিড়বিড় করে বলে গেল, মুক্তি দিলাম ইস্তিয়াক, আজ আপনাকে চিরতরে মুক্তি দিয়ে গেলাম। চোখের পলকে দুর্ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে গেল। চারিপাশ থেকে পথচারী চিৎকার করে ছুটে এলো এবং দ্রুত রক্তে ভেসে যাওয়া সীমাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তুলে নিকটস্থ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গেল। এইদিকে রূপা কিছু বুঝে উঠতে পারল না। সীমা হঠাৎ ইস্তিয়াকের নাম শুনে এভাবে অঝরে কাঁদতে কাঁদতে কেন বা দৌড়ে চলে গেল। নিশ্চয়ই ইস্তিয়াকের সাথে সীমার গাঢ় কোনো সম্পর্ক রয়েছে, নয়তো শুধু নামটা শুনলেই সীমার চোখের জল এভাবে বাঁধ ভাঙবে কেন? তার গভীর ভাবনার মাঝে বৃষ্টি দূর হতে হাত নেড়ে ডেকে উঠল, কি হলো রূপা, ওখানে একা দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। রূপা বুক চিরে একটা লম্বা শ্বাস ফেলে নিজেকে সামনে নিয়ে আবারও বন্ধুদের কাছে ফিরে এলো। তারা আরও কিছুক্ষণ হইচই আর হাসাহাসি করে সব পরীক্ষা শেষ হওয়ার আনন্দে ভাগ করে নিল। এরপর একে একে সবাই নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে বিদায় নিল। কলেজের গেটের কাছে রূপা একাই দাঁড়িয়ে রইল।
বৃষ্টি কিছুক্ষণ আগে তার সাথে অপেক্ষা করতে চাইলেও রূপা জোর করে তাকে গাড়িতে তুলে বিদায় জানিয়ে দিল। কিন্তু অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পরেও বাঁধনের কোনো পাত্তা নেই। সে এখনও আসছে না কেন? দুপুরের কড়া রোদ আর বিষণ্ণতায় রূপার মনটা ভালো লাগছিল না। সীমার কাদা কাটা আর অদ্ভুত আচরণের দুশ্চিন্তাটায় অনবরত তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে অবচেতন মনে উদাস ভঙ্গিতে রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। রাস্তাটা আজ অদ্ভুত রকম নিঝুম ও ফাঁকা। তপ্ত দুপুরে কড়া রোদে আর হালকা শুনশান পরিবেশে চারিদিকে যেন কেমন ঝমঝম করছে। হাঁটতে হাঁটতে রূপা মেইন রোডে ছেড়ে সোজা একটা সরু নিরিবিলি গলির রাস্তায় এসে পড়ল, যেখানে ধারের কাছে একটা মানুষ জন্য চোখে পড়ছে না। ঠিক তখনই গলির বাপাশের রাস্তা থেকে কালো রঙা একটা গ্লাস ঢাকা প্রাইভেট কার তীব্র গতিতে এসে ঠিক রূপার সামনে ক্যাচ করে ব্রেক কষে থামালো। রূপা কিছু বুঝে ওঠার আগেই গাড়ির দরজা খুলে 4-5 জন কালো কাপড় পরে মুখ ঢাকা লোক হুড়মুড় করে বের হয়ে আসলো। মুহূর্তে তার রূপার চারিপাশে ঘিরে প্রকাণ্ড দেওয়ালের মতো দাঁড়িয়ে পড়ল। মাঝ দুপুরে এই নির্জন রাস্তায় এমন বিভীষিকাময় ডাকাত টাইপ লোক দেখে ভয়ে রূপার গায়ের রক্ত জল হয়ে গেল। সে তোতলাতে তোতলাতে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনারা কি চান? কি চান আপনারা? লোকগুলো কোনো কথার উত্তর দিল না। বাদল পেছনের একটা লোককে এসে শক্ত করে রূপার মুখ চেপে ধরল। রূপা আতঙ্কে হাত পা ছড়ে আত্মরক্ষা করার আগেই অন্য একজন তার দুটো পা খামচে ধরে সন্ধ্যে তুলে ফেলল। ঝাঁকুনিতে রূপার হাত থেকে পরীক্ষার পেসবোর্ড আর কলমদানি সজোরে রাস্তায় পড়ে গেল। লোকগুলো নিমিষেই রূপাকে কালো গাড়িদের ব্যাকসিটে ছুঁড়ে ফেললো, আর একজন তার মুখে ওভাবে শক্ত করে চেপে রাখলো যেন বিন্দুমাত্র টু শব্দও সে করতে পারল না। তারপর বিকট শব্দ, গাড়ির দরজা বন্ধ হয়ে গেল। আর কয়েক সেকেন্ডের ব্যবধানে সেই অভিশপ্ত গাড়িটি ঝড়ের গতিতে রাস্তার গলি পেরিয়ে বহুদূরে গিয়ে হাওয়া হয়ে গেল। গাড়ির লম্বা লাইনে আটকে আছে বাঁধন। সামনে পেছনে শুধু গাড়ি আর গাড়ি। হর্নের যান্ত্রিক আর কর্কশ শব্দে চারিপাশটা যেন এক চরম অস্থিরতায় রূপ নিয়েছে। কিন্তু বাইরের এই তীব্র শৃঙ্খলার চেয়েও বাঁধনের ভেতরে ঝড়টা অনেক বেশি ভয়াবহ। সেই স্টিয়ারিংয়ে এত জোরে চেপে ধরেছে যে আঙ্গুলের গিঁটগুলো রক্তশূন্য হয়ে সাদা হয়ে গিয়েছে। কপালের রগগুলো ফুলে উঠে স্পষ্ট জানান দিচ্ছে ভেতরে জমে থাকা উত্তেজনা আর শক্ত চোয়ালটা যেন নিজেকে সামলানোর চেষ্টা করেছে। অন্য হাতে ধরা ফোনটা স্ক্রিনে বারবার একটা নাম্বার ডায়াল করার তাগিদ। আকাশ, কল যাচ্ছে, কিন্তু প্রতিবারই সেই যান্ত্রিক বার্তা সুইচ অফ। দূর চরম হতাশায় আর আক্ষেপে স্টিয়ারিংয়ে একটা সজোরে ঘুষি মারল বাঁধন। হুট করে বুকের ভেতরটা কেন জানি খালি হয়ে মুচড়ে উঠেছে। অজানা একটা আশঙ্কায় কালো ছায়া ধীরে ধীরে ক্রাশ করেছে ওকে। পাশে বসা আনসি খুব সতর্ক চোখে নজর রাখছিল ওর দিকে। পরিস্থিতি বিছিয়ে উঠতে বুঝতে পেরে একদম শান্ত আর গভীর গলায় বলল, বাঁধন, তুই একটু শান্ত হতো। রূপা হয়তো গেটের কাছে দাঁড়িয়ে আছে, খারাপ কিছু হয়নি। কিন্তু আনছে সান্ত্বনাগুলো বাঁধনের কানের কাছে পৌঁছালোই না। তার সমস্ত অস্তিত্ব জুড়ে এখন একটাই অনুভূতি, কিছু একটা মারাত্মক ভুল ঘটে গিয়েছে। মনে হচ্ছে প্রতিটি সেকেন্ডে হাতের মুঠো থেকে বালি নদীর মতো ফসকে যাচ্ছে। এই স্থবির জাম, এই অনির্দিষ্ট অপেক্ষা সবকিছু এক মুহূর্তে উন্মাদ করে দিচ্ছে। একবার মনে হলো গাড়ির লক খুলে এক দৌড়ে চলে যায়, কিন্তু সামনের রাস্তা এখনো অনেক বড়। হেঁটে ও পা দৌড়ে গেলে পৌঁছাতে আরও দেরি হয়ে যাবে। সে চোখ দুটো শক্ত করে বন্ধ করে একটা গভীর শ্বাস নিল। নিজেকে সামান্য স্থির করার চেষ্টা করে আবারও ফোনটা হাতে তুলে নিল। আবারও সেই ডায়াল। একবার আর কাটলো না, রিং ঢুকলো। রিং হচ্ছে একবার, দুবার, তিনবার। হঠাৎ অফিস থেকে কল রিসিভ হওয়ার শব্দ আসতেই বাঁধনার নিজের উপরের থেকে সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। ফোনটা কানে চেপে ধরে একদম গর্জে উঠল, হোয়াট দ্য হেল আকাশ, এতবার কল দিচ্ছি, ফোনটা বন্ধ করে রেখেছিলে কেন? অফিস থেকে কিছুটা অবাক আর কিছুটা ব্যস্ত কণ্ঠে আকাশ বলল, সরি রে, অফিসে একটা মিটিং চলছিল, তাই ফোনটা সাইলেন্ট না রেখে অফ করে রেখেছিলাম। কি হয়েছে তোর? রেগে আছিস মনে হচ্ছে। দাঁতে দাঁত চেপে ধরল বাঁধন। কোনো রকমে কোনো কৈফিয়ত শোনার কিংবা কথা ঘোরানোর সময় নেই তার। গলার স্বরটা বরফের মতো ঠান্ডা, কিন্তু তার ভেতরে প্রলয়ের আগুন জ্বলছে। একদম মেপে মেপে কড়া গলায় বলল, ফার্স্ট গেটের কাছে যা, এখনই গিয়ে দেখ, বল রূপা ওখানে আছে কিনা। বাঁধনের কথা শুনে আকাশ আর দেরি না করে দ্রুত কলেজ গেটের দিকে এগিয়ে এলো। চারিপাশে তন্ন তন্ন করে চোখ পোলায় সে, কিন্তু রূপার কোনো দূরতম চিহ্নও চোখে পড়ল না। চিন্তিত গলায় সে ফোনে পড়ল, বাঁধন, রূপা তো এখানে নেই, হয়তো বাসায় চলে গিয়েছে। বাঁধনের রক্ত গরম করে দেওয়ার জন্য এই একটা কথাই যথেষ্ট ছিল। রূপা নেই, ও একা একা কিভাবে চলে গেল? ফুসফুস করে তপ্ত নিঃশ্বাস ফেলে বাঁধন গর্জে উঠল, ভালো করে দেখে বল। আকাশ আবার চারিপাশটা সতর্ক চোখে এক চিলতে নজর বুলালো। তারপর নিঃসংকোচে বলল, সত্যি বলছি রে, নেই, হয়তো সোজা ফ্ল্যাটে চলে গিয়েছে। কথাটা শোনা মাত্রই মুহূর্তের জন্য কলটা কেটে দিল বাঁধন। স্টিয়ারিংটা দুই হাতে এমন শক্ত করে চেপে ধরল যেন চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবে। পাশে বসে আনসি উদ্বিগ্ন গলায় বলল, কি বলল আকাশ? দৃষ্টি সামনের রাস্তায় স্থির রেখে অস্বাভাবিক গম্ভীর আর থমথমে কণ্ঠে জবাব দিল, গেটের কাছে নেই, হয়তো ফ্ল্যাটে গিয়েছে।
একটা দীর্ঘ আর গম্ভীর শ্বাস ঠাড়ল আনসি। দীর্ঘক্ষণ দম বন্ধ করে অপেক্ষা করার পর অবশেষে সামনের জ্যামটা একটু হালকা হলে এলো। বাদন এক মুহূর্ত সময় নষ্ট না করে একেবারে এক্সিলেটরে সামনে গাড়ির স্পিড ফুল বাড়িয়ে দিল। ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে এনে সোজা ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে পড়ল। প্রায় লাফিয়ে নামার মতো করে গাড়ি থেকে নেমে হন্তদন্ত হয়ে দৌড়ে লিফট চেপে বসল। কয়েক সেকেন্ডের মধ্যে লিফটের সোজা ফ্ল্যাটের ফ্লোরে এসে থামল। কিন্তু লিফট থেকে বের হয়ে দরজার দিকে পা বাড়াতেই বাদনের গতি স্তব্ধ হয়ে গেল। পা দুটো যেন মাটির সাথে আটকে গিয়েছে। দরজা বাইরে থেকে তালা মারা, তার মানে রূপা আসেনি। কিন্তু আকাশ যে বলল গেটের কাছে নেই। তবে কি আকাশ মিথ্যা বলল নাকি অন্য কিছু? রাগে ক্ষোভে পাথনের দুই হাত শক্ত মুষ্টিবদ্ধ হয়ে এলো। এক মুহূর্ত না দাঁড়িয়ে কটকট করে আবারও নিচে নেমে সোজা গাড়িতে গিয়ে বসল সে। ওকে এভাবে হন্তদন্ত হয়ে নামতে দেখে অ্যান্সি, নিক্সি আর ওমর আর জেইন ওরাও দ্রুত গাড়িতে গিয়ে চেপে বসল। পেছন থেকে নিক্সি উৎকণ্ঠিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে বাঁধন, আবার কোথায় যাচ্ছিস? কোনো জবাব দিল না বাঁধন। গম্ভীর মুখ শক্ত হয়ে গাড়ি ড্রাইভিং করতে থাকলো। ভেতরে থমথমে নীরবতা। গাড়ির বাকি সবাই বেশ বুঝতে পারছে চরম অপ্রীতিকর কিছু একটা ঘটেছে এই মুহূর্তে। ওর সাথে কথা বলে যাওয়া মানে আগুনে ঘি ঢালা। তাই চুপ করে থাকায় শ্রেয় মনে করল সবাই। গাড়ি সোজা কলেজের গেটের সামনে এসে সশব্দে থামল। ঝড়ের গতিতে গাড়ি থেকে নেমে চারিদিকে তীক্ষ্ণ চোখে নজর বুলালো বাঁধন। কিন্তু না, রূপার কোনো অস্তিত্ব নেই এখানে। তার মানে আকাশটা সত্যিই বলেছিল রূপা গেটের কাছে নেই, আবার ওদিকে ফ্ল্যাটেও ফিরেনি। এর স্পষ্ট অর্থ হলো মেয়েটা আবারও তাকে না জানিয়ে না বলে কোথাও হাওয়া হয়ে গিয়েছে। তীব্র রাগে আর মেজা ছাড়িয়ে মাথার চুল শক্ত করে টেনে ধরল বাঁধন। দাঁতে দাঁত চেপে কুমড়ে উঠল। আই ফিল লাইক পাকিং ইউ রূপ, আবার আমার কথার অবাধ্য হলি তুই। গাড়ি থেকে আঞ্চি সহ সবাই তড়িঘড়ি করে নেমে এলো। বাঁধন এমন উন্মুক্ত রূপ দেখে আঞ্চি উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে বাঁধন, সব ঠিক আছে তো? আর রূপা ও কোথায়? চোখ দুটো রক্তবর্ণ হয়ে বাঁধন কামড়ে কামড়ে বলল, না নেই, ও ফ্ল্যাটেও যায়নি, আবার আমার কথার অবাধ্য হয়েছে ও। আঞ্চি চরম অবাক হয়ে শোধায়, মানে ফ্ল্যাটে যায়নি, তাহলে কোথায় গেল মেয়েটা? জানি না। বাক্য দুটো উচ্চারণ করেই ঝড়ে বেগে আবারও গাড়িতে গিয়ে বসলো বাঁধন। পরিস্থিতি বিষিয়ে উঠতে দেখে আনসিরাও আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ যার যার জায়গায় গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দিল বাঁধন। গাড়িটা কোথায় নিয়ে যাচ্ছে তা নিজেও জানা নেই। তবে এই শহরে চষে ফেলে আর রূপাকে যদি খুঁজতে পায়, তারপর সে মেয়েকে নিয়ে যে সে কি করবে নিজেও জানে না। শক্ত হাতে স্টিয়ারিং চেপে ধরে গাড়ি ড্রাইভ করতে থাকে সে। কিছুক্ষণ আগে রূপা যে গলিটা দিয়ে হেঁটে এসেছিল ঠিক সেই সরু গলিটার ভেতরেই গাড়িটা ঢুকিয়ে দিল বাঁধন। গাড়ির ভেতরে শ্মশানের নীরবতা, সবার মুখে স্পষ্ট ভয়ের চাপ। কেউ একটু টু শব্দ করার সাহস পাচ্ছিল না। হঠাৎই গলিটার মাঝখানে আসতে রাস্তায় একপাশে রূপার হাটপোট আর ছড়িয়ে ছিটে থাকা কলমদানিটা চোখে পড়ল নিক্সির। চোখ দুটো ছানা পড়া হয়ে গেল। মুহূর্তেই সজোরে চিৎকার দিয়ে উঠল নিক্সি, বাঁধন গাড়ি থামা, ওই দেখ রাস্তার উপরে রূপার হাটপোট পড়ে আছে। সজোরে ব্রেক কষে গাড়ি থামালো বাঁধন। নিক্সির কথা শুনে এক মুহূর্ত সময় নষ্ট না করে ওর মাদের মতো গাড়ি থেকে নেমে এলো সে। সত্যি তো পিচঢালা রাস্তার উপরে অন্যতারে পড়ে আছে রূপার হাটপোটটা, আর চারিপাশে ছড়িয়ে ছিটে আছে তার কলমগুলো। মুহূর্তের মধ্যে পাথনের বুকের ভেতরটা ধক করে উঠল। অজানা এক আশঙ্কায় শিউরে উঠল পুরো শরীর। দৌড়ে গিয়ে কাঁপা কাঁপা হাতে হাটপোট আর কলমগুলো কুড়িয়ে নিল বাঁধন। তার আঙ্গুলগুলো থরথর করে কাঁপছে। এগুলো রাস্তায় পড়ে আছে কেন? রূপা কোথায়? গাড়ি থেকে ততক্ষণে আনসে সহ বাকি সবাই নেমে এসেছে। চড়ে থাকা জিনিসপত্রের দিকে তাকিয়ে ওমর তীব্র আতঙ্কে বলে উঠল, এগুলো তো রূপারই, কিন্তু এগুলো এখানে এভাবে পড়ে আছে কেন? রূপা কোথায় গেল? সবাই দিশেহারা হয়ে চারিপাশে তন্ন তন্ন করতে লাগলো। গলিটা একদম খাঁকা করছে। মাঝে মাঝে দু একটা অচেনা গাড়ি আর হেঁটে যাওয়া অল্প কিছু মানুষের ছাড়া আর কিছু চোখে পড়ছিল। রূপা যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। তার এক সেকেন্ডের মধ্যে যেন বরফ হয়ে জমে গেল বাঁধন। মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ল। এগুলো রাস্তায় পড়ে আছে, মেয়েটা ফ্ল্যাটেও ফিরেনি। তার মানে তার রূপার কোনো ক্ষতি হয়নি তো? চিন্তাটার মাথাটা আসতেই তীব্র হিংস্রতা আর আক্ষেপে পিচঢালা রাস্তার উপরে সজোরে একটা ঘুড়িসি বসিয়ে দিল বাঁধন। চামড়া ছিঁড়ে রক্ত গড়িয়ে পড়ল তার হাতের গিট থেকে, কিন্তু সেদিকে কোনো তোয়াক্কাই করল না। ক্ষিপ্ত বাঘের মতো গর্জে ওঠে বলল, নো নো নো, এই বাঁধনের দেহে প্রাণ থাকতে তার রূপের সামান্যতম কোনো ক্ষতি হতে সে দেবে না। যে আমার রূপার ক্ষতি করা দুঃসাহস দেখাবে, তার শহরে আমি রক্তের বন্যা ভাসিয়ে দেব। অন্যদিকে হাসপাতালে আইসিইউতে হিমশীতল ঘরের ভেতরে জীবনের সাথে লড়াই করছে শিবা। শরীর জুড়ে যন্ত্রপাতির খাঁচা। ডক্টররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অবস্থা মোটেও ভালো নয়, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। আইসিইউ কেবিনের বাইরে পুরো বাতাস ভারী হয়ে আছে চরম কান্নাকাটিতে। সেখানে দাঁড়িয়ে ইস্তিয়াকের মা বিলকিস বানু, বাবা ইজরাত আর সীমার মা বাবা
কান্নায় ভেঙে পড়েছেন সবাই। নিজের পাঁচরের ধনকে এভাবে মৃত্যুর মুখে দেখে সীমার মা বারবার জ্ঞান হারাচ্ছেন। ইসরাত অনেক কষ্টে সীমার মাকে সামলানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, অথচ এত বড় একটা ঝড় বয়ে যাচ্ছে। ইশতিয়াক তার বিন্দুমাত্র কিছুই জানে না। তাকে ইচ্ছে করে এই খবরটা দেওয়াই হয়নি। বিলকিস বানু খুব ভালো করেই জানেন তার কুপুত্র এই নিষ্পাপ মেয়েটার ওপরে কিভাবে পশুর মতো আচরণ চালিয়েছে। তিনি সব জানতেন, কিন্তু এতদিন চুপ থেকে বাধ্য হয়েছিল, কারণ সীমা তাকে পায়ে ধরে কসম খেয়েছিল যেন ইশতিয়াককে কিছু না বলে। বাধ্য হয়ে তিনি এতদিন পেটের ভেতরে পাথর চেপে সব সহ্য করে গিয়েছেন, কিন্তু আজ আর নিজেকে ধরে রাখতে পারছেন না তিনি। চোখের জল মুছে ভেতরে ভেতরে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বিলকিস বানু সাফ জানিয়ে দিয়েছেন এই দুর্ঘটনার খবর কোনোভাবে ইশতিয়াকের কান পর্যন্ত যেন না পৌঁছায়। আল্লাহর রহমতে সীমা একবার যদি সুস্থ হয়ে আসেন, তিনি নিজে দায়িত্বে মেয়েটাকে অনেক দূরে পাঠিয়ে দেবেন, আর কোনোদিন ইশতিয়াকের এই নরকতুল্য অত্যাচারে পড়তে দেবেন না। রাত তখন প্রায় 2টো। তীব্র নেশা করে টুলতে টুলতে নিস্তব্ধ বাড়িতে ফিরল ইশতিয়াক, কিন্তু ড্রয়িং রুমে পা রাখতেই তার ডুলু ডুলু মাতাল পা দুটো হঠাৎ চমকে গেল। পুরো বাড়িটা একদম নিঝুম, থমথমে। কোথাও একটা চেনা আলো নেই, নেই কোনো সুতো পড়ার কোনো শব্দ। চারিপাশটা কেমন যেন গা ছমছমে ভৌতিক শূন্যতায় চেপে বসেছে। ডলে ডলে নিজের ঘরের দিকে এগিয়ে যায় ইশতিয়াক। ভেতরে লাইট জ্বালাতে থমকে দাঁড়ায় সে। পুরো ঘরে একদম ফাঁকা, বিছানায় সীমা নেই। ক্ষণিকের জন্য একটু অবাক হয়ে গেল সে। গেল কোথায় সবাই? কিন্তু পরক্ষণেই নেশা করে মাথাটা একটু ঝাঁকিয়ে এসব কিছু চিন্তা দূর করে পায়ের নোংরা জুতো দুটো সুতোয় বিছানায় ধপ করে শুয়ে পড়ে ইশতিয়াক। দেখতে দেখতে নেশার অতল কহু পরে তলিয়ে যায় সে। পরদিন সকালে ইশরাতের কান্নার আওয়াজে ঘুম ভাঙে তার। চোখ খুলে তাকাতেই আজ ইশরাতের সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদছে। ঘুম ভাঙার থমথমে মেজাজে বেশ বিরক্তি হয়ে ওঠে ইশতিয়াক। কি হয়েছে? এভাবে সামনে দাঁড়িয়ে প্যান প্যান করে কাঁদছিস কেন? ইশরাত কাঁপা কাঁপা গলায় টেনে টেনে বলে, ভাইয়া সীমা। ইশতিয়াক অধৈর্য হয়ে শুধায়, কি সীমা সীমা লাখিয়েছিস? কি হয়েছে ওর? ইশরাত আবারও নিজেকে ধরে রাখতে পারে না, ডুকরে ডুকরে কেঁদে উঠে বলে, সীমার অ্যাক্সিডেন্ট হয়েছে কাল। হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে ওকে। ডক্টররা বলেছেন ওকে বাঁচানো নাকি প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বুকের ভেতরটা হঠাৎই মোচড় দিয়ে ওঠে ইশতিয়াকের। মেঝের উপরে দাঁড়িয়ে নিঃশ্বাস যেন 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে আসতে চায়। চোখ দুটো স্থির হয়ে গিয়েছে। পরাঘাতগ্রস্ত মানুষের মতো অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল সে। পরক্ষণে নিজের ভেতরে চরম অজানা আতঙ্ক ডাক্তার আগান্বিত চোখে ইশরাতের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে উঠল, কি সকাল সকাল ফালতু মজা করছিস? সীমা অ্যাক্সিডেন্ট করেছে মানে? দেখ ইশরাত, একদম এসব নিয়ে ফাজলামো করবি না আমার সাথে। ইশরাত চোখের পানি মুছতে মুছতে ভাঙা গলায় বলল, আমি বিন্দুমাত্র মজা করছি না ভাইয়া। সত্যি সীমা হাসপাতালে ভর্তি। বিশ্বাস না হলে তুমি এখনই আমাদের সাথে চলো। কাল সারা রাত আমরা সবাই হাসপাতালেই ছিলাম। চুলের ভাঁজে দুটো হাত গলিয়ে দিয়ে মাথার চুল শক্ত করে চেপে ধরে ইশতিয়াক। সত্যই তো, কাল রাতে বাড়ি ফিরে তো কাউকে দেখতে পায়নি সে। পুরো বাড়ি খাঁখা করেছিল। তবে কি ইশরাত বা যা বলেছে তা বর্ণে বর্ণে সত্যি? সীমা সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে? কথাটা মাথায় আসতেই অদ্ভুত আশঙ্কায় যেন কলিজা মুচড়ে কেঁপে উঠল ইশতিয়াকের। নিজেকে সামলানোর জন্য আর 1 সেকেন্ডের সময় নষ্ট করল না সে। পরনের কাপড়ে তোয়াক্কা না করে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। কাল থেকে উন্মাদের মতো রূপাকে খুঁজে চলেছে বাঁধন। পুরো শহরে পুলিশ বাহিনীকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। শহর জুড়ে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে তাকে, কিন্তু কোথাও এতটুকু হদিশ মিলছে না। সবাই শূন্য হতেই ফিরে আসছে। রূপার এই নিখোঁজ হয়ে যাওয়াটা বাঁধনের বুকে যেন রক্তক্ষরণ ঘটিয়ে চলেছে। নিজেকে অনেক কষ্টে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করেছে সে। বারবার হন্তদন্ত হয়ে কন্ট্রোল রুমের দিকে ছুটে যাচ্ছে বাঁধন, কিন্তু প্রতিবারই ফলাফল সেই শূন্য। বিগত 24 ঘন্টার মধ্যে এই বিশাল শহরটা থেকেই যেন রূপাকে একদম হাওয়া করে দেওয়া হয়েছে। হতাশায় কখনো হয়তোবা ভেতর থেকে ভেঙে পড়েছে, আবার পরক্ষণেই রূপাকে যে কোনো মূল্যে খুঁজে বের করতেই হবে ভেবে নিজেকে নতুন করে শক্ত করেছে। কিন্তু বারবারই এই একই ব্যর্থতা দেখে তার নিজেকে আর নিয়ন্ত্রণ রাখার বা ধরে রাখতে পারল না। দাঁতে দাঁত চেপে দেওয়ালের উপরে সজোরে একটা রক্তারক্তি ঘুষি বসিয়ে দিল সে। তার আঘাতের প্রচণ্ডতায় যেন পুরো কন্ট্রোল রুমটাই এক মুহূর্ত কেঁপে উঠল। উন্মাদের মতো রক্তবর্ণ চোখে চোখ জোড়া নিয়ে চিৎকার করে উঠল বাঁধন, ওকে পাওয়া যাচ্ছে না মানে? 24 ঘন্টা নিয়ে ওকে কি ভিনদেশে চলে গিয়েছে? শুনে রাখুন, আমার রূপাকে যদি খুঁজে বের করতে না পারেন, তাহলে আপনাদের একটারও চাকরি আমি আস্ত রাখবো না। বাঁধনের হিংস্র রূপ আর এমন হুমকির তোপে পুরোপুরি পুলিশ বাহিনী ভয়ে রীতিমতো কাঁপতে শুরু করে দিল। ঠিক তখনই অখিল দীর্ঘায় এগিয়ে এসে বাঁধনের কাঁধে সান্ত্বনার হাত রেখে বলল, শান্ত হো বাঁধন, আমরা তো আমাদের সাধ্যের শেষটুকু দিয়ে চেষ্টা করছি। পুরো শহর খোঁজা শেষ, এমনকি ঢাকা, বরিশাল, চট্টগ্রাম সবকটি বিভাগীয় শহরে পুলিশ একযোগে খুঁজে চলেছে, কিন্তু রূপাকে কোথাও পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে সত্যি সত্যি মাত্র একদিনের মধ্যে কেউ তাকে নিয়ে দেশ ছেড়ে চম্পট দিয়েছে।
দেওয়ালে মাথা টেকে নিতর হয়ে দাঁড়িয়ে রয়ে বাঁধন শক্ত করে চোখ দুটো বন্ধ করে বারবার ঘন ঘন বড় করে শ্বাস ফেলে। ঘরে চেয়ে থাকা দমবন্ধ নীরবতার মাঝে অখিল কিছুক্ষণ ভেবে আবার হঠাৎ বলে উঠল, আচ্ছা বাঁধন, এখানে রজনীর রহমানের হাত নেই তো? কথাটা কানে পৌঁছানো মাত্রই চট করে চোখ জোড়া মেলে তাকালো বাঁধন। মুহূর্তের মধ্যে বুকের ভেতরে থাকা আগুনটা দাও দাও করে জ্বলে উঠল। দুই হাতের মুঠো শক্ত হয়ে পাতল। অনেক হয়েছে লুকোচুরি, আজ এই রজনী রহমানের মুখোমুখি সে হবেই। টেনে তার এই নোংরা মুখোশটা আজ খুলে ছুঁড়ে ফেলবেই। কথাগুলো মনে মনে স্থির করে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে তত্তর করে রুম থেকে বেরিয়ে এলো বাঁধন। তার পিছু পিছু অখিলও বেরিয়ে এলো। অখিলকে কি করতে হবে চলতে চলতেই তার সংক্ষেপে বুঝিয়ে দিল বাঁধন। অখিলও গভীর মুখে মাথা নেড়ে সায় দিল। বাইরে অ্যান্সি, নিক্সি, ওমর, চেইন, বৃষ্টি আর আকাশ সবাই উৎকণ্ঠিত আর চিন্তিত মুখে দাঁড়িয়েছিল। বাঁধনকে ভেতরে থেকে বের হতে দেখে আকাশ তড়িঘড়ি করে এগিয়ে এসে বলল, খোঁজ পেলি? গাড়ির লক খুলে ভেতরে উঠতে উঠতেই বাঁধন সংক্ষেপে জবাব দিল, না। গাড়িতে উঠে বসতেই পেছনে চুপচাপ অ্যান্সি, নিক্সি, ওমর আর চেইন গিয়ে চেপে বসলো। আকাশ পাথরে খোলা জানালা দিয়ে ভেতরে তাকিয়ে উদ্দিকের সঙ্গে শুধালো, কোথায় যাবি এখন? গাড়ির চাবি ঘুরিয়ে ইঞ্জিনের স্টার্ট দিয়ে ভারী কণ্ঠে বলল, বাড়ি। বাক্যটুকু শেষ হওয়া মাত্রই ঝড়ের বেগে ধুলো উড়িয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে গেল বাঁধন। পেছনে তার দেখানো পথ ফেলে ফলো করলো আখিল। আকাশও তার এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের গাড়ির দিকে দৌড়ে গেল। কিন্তু বৃষ্টিকে তখনও নিথর পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি জানালা নামিয়ে থমথমে গলায় বলল, এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠে বসো। বৃষ্টি সারা শরীর ভয়ে আর আতঙ্কে থরথর করে কাঁপছে। নিঃশব্দে নির্দেশ মেনে চুপচাপ উঠে বসলো সে। চোখের জলে বুক ভেসে গিয়েছে, পুরো ফ্যাকাশে মুখটাই কোনো অসারতা নেমে এসেছে, যেন কোনো একটা গভীর দুঃস্বপ্নের ঘোরে হারিয়ে গিয়েছে। কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলে জবা ফুলের মতো লাল হয়ে গিয়েছে তার। রূপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কথাটা যতবার মনে পড়েছে ততবারই কলিজাটা যেন আশঙ্কায় দুমড়ে মুচড়ে কেঁপে উঠেছে। বাঁধন গাড়ি সোজা এসে থামলো রহমান ভিলার সামনে। পেছনে অখিলের গাড়ি আর আকাশের গাড়িও সশব্দে এসে দাঁড়ালো। দ্রুত গাড়ি থেকে নেমেই বাড়িটার দিকে স্থির চোখে তাকালো বাঁধন। কতদিন পর আজ এই বাড়িতে পা রেখেছে। নিজের জন্মভিটা হয়েও কেমন যেন অচেনা, বড় নিঃসঙ্গ ঠেকেছে তার কাছে এই বাড়িটাকে। বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেলে সে ধীরে ধীরে সামনের দিকে পা বাড়ালো। পেছনে বাকি সবাই নীরব অনুগামী হয়ে অনুগমন করলো তাকে। দরজার সামনে দাঁড়িয়ে শক্ত থমথমে মুখে কলিং বেল চেপে দিল বাঁধন। ড্রয়িং রুমে বসে তখন রজনী রহমান রূপার নিখোঁজ হওয়া নিয়ে ন্যাকা কান্না কাঁদছিল। আর পাশে বসে শিলা রহমান তাকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল। অন্য সোফায় মাথা নিচু করে থমথমে মুখে বসে আছেন আহসান রহমান, আতিক রহমান আর হাজি রহমান। শান্ত আরেক কোনায় চুপচাপ বসে আছে। সবার চোখে মুখে একরাশ আতঙ্ক আর দুশ্চিন্তার স্পষ্ট ছাপ। কলিং বেল বাজতেই শিলা রহমান এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিলেন। কিন্তু দরজা খুলতেই সামনে বাঁধনকে দেখে তার চোখ দুটো যেন কপালে উঠে যাওয়ার জোগাড়। চমকে উঠে অবাক কণ্ঠে তিনি বললেন, বাঁধন তুই? বাঁধন একদম শান্ত নির্বাণ বোন গলায় বলল, আসসালামু আলাইকুম কাকিয়া, কেমন আছো? শিল্পী রহমান সামনে নিয়ে হালকা মুচকি হাসে বললেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আয় বাবা ভেতরে আয়। বাঁধন পা বাড়ালো ভেতরে। এতদিন পরে হঠাৎ বাঁধনকে বাড়িতে ভেতরে ঢুকতে দেখে আহসান রহমান বসা থেকে এক প্রকার চমকে উঠে দাঁড়িয়ে পড়লেন। তিনি ভাবতেও পারেননি এই মারাত্মক জেদি ছেলেটা কোনোদিন নিজ পায়ে এই বাড়িতে পা রাখবে। হাজারো অভিমান জমাট বাঁধা ক্ষোভ আর ইগোর পাহাড় ভেঙিয়ে বাবা ছেলে চোখাচোখি হলো। বাঁধন কয়েক মুহূর্ত নিথর চোখে আহসান রহমানের দিকে তাকিয়ে রইল। তারপরে চুপচাপ চোখ সরিয়ে নিল। হাজি রহমানের তড়িঘড়ি করে উঠে এসে বাঁধনের হাত দুটো ধরে পাকু কণ্ঠে বলল, দাদু ভাই তুই কেমন আছিস রে? বাঁধন মাথা নুইয়ে হাজি রহমানকে সালাম করে বেশ শান্ত হালকা গলায় বলে চলে, আসসালামু আলাইকুম দাদু। তোমার নাতি ভালো নেই, কারণ তোমার নাতি বউ চুরি হয়ে গিয়েছে। বউ ছাড়া কি আর ভালো থাকা যায় বলো? হুট করে বাঁধনের মুখে এমন বেপরোয়া কথা শুনে বিষম খেয়ে কাঁদতে শুরু করেন আহসান রহমান। শিল্পী রহমান তড়িঘড়ি করে ক্লাসে পানি ঢেলে তার দিকে বাড়িয়ে দিলেন। বাঁধন অবশ্য সেদিকে বিন্দুমাত্র পাত্তা দিল না। সে ধীর পায়ে হেঁটে গিয়ে সোজা রজনী রহমানের সামনে গিয়ে দাঁড়ালো। রজনী রহমান আর চোখে একবার বাঁধনকে দেখে নিয়ে আবার চোখ নামিয়ে তার সেই চেনা ন্যাকা কান্না চালু রাখলেন। চুপচাপ রজনী রহমানের মুখোমুখি গিয়ে বসলো বাঁধন। তার দৃষ্টি তীক্ষ্ণ, একদম বিধে আছে রজনী রহমানের চোখের তারায়। হঠাৎ বাঁধন এভাবে রজনী রহমানের সামনে গিয়ে বাড়ি কেউ কিছু বুঝে উঠতে পারছে না, এমনকি রজনী রহমান নিজেও কিছুটা হতভম্ব। রজনী রহমান চোখের মনি জড়ায় নিজের দৃষ্টি রেখে বুকের ভেতরে পুরো হাহাকার করা এক করে আবেগঘন বরফ শীতল কণ্ঠে বাঁধন বলে ওঠে, আপনার যা চাই, টাকা, গাড়ি, বিশাল বাড়ি কিংবা পুরো সম্পত্তি, সব আপনি লিখে দিন। আমার কিছু চাই না।
শুধু আমার বউটাকে আমার কাছে ফিরিয়ে দিন। দয়া করে ওর যেন কোনো ক্ষতি না হয়। আমার রূপের কোনো ক্ষতি হলে আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমাকে দুনিয়ার সব কিছু দিয়েছেন ঠিকই, কিন্তু ওর কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমার বুকে দেয়নি। বিশ্বাস করুন, ওর গায়ে একটু আঁচ লাগলে আমার বুকে রক্তক্ষরণ হয়। ওর ওপরে কোনো বিপদ এলে আমার নিঃশ্বাস আটকে আসে। বাদনের হঠাৎ এমন মন ছোঁয়া আকুল কথা। পুরো ড্রয়িং রুম থমকে গেল। বাড়ির প্রতিটি মানুষ যেন স্তব্ধ হয়ে গেল তার ভিতরে গভীর ভালোবাসা আর হাহাকার দেখে। ভেতরে ভেতরে কেঁপে উঠলেন রজনী রহমান। বুকের ভেতরে তুফান তুলে নিজের কাঁপতে থাকা গালটা কোনো মতে সামনে নিয়ে তোতলাতে তোতলাতে বললেন, এসব কি বলছো তুমি বাঁধন? আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। বাঁধন এবার দৃষ্টি আরও কঠোর করে সামান্য ঝুঁকে এসে একদম সোজাসুজি বলল, আমার রূপ কোথায়? ওকে ফিরিয়ে দিন। ওর নামে ভিটের যত সম্পত্তি আছে আমি নিজে দাঁড়িয়ে থেকে সবগুলো আপনাদের নামে লিখে দেওয়ার ব্যবস্থা করব। তাও হাত জোর করে অনুরোধ করছি, আমার রূপকে আমার কাছে ফিরিয়ে দিন। বাঁধনের এমন অপ্রত্যাশিত কথায় ঘরের বাকি কেউ আগামাথা কিছুই বুঝতে পারছে না। আতিক রহমান কিছুটা থতমত খেয়ে এগিয়ে এসে বললেন, বাঁধন কি বলছিস এসব? কিসের সম্পত্তি? আমরা তো কিছুই বুঝতে পারছি না। বাঁধন কিন্তু রজনী রহমানের ওপর থেকে দৃষ্টি সরালো না। ওই অবস্থাতেই বরফ শীতল কণ্ঠে উত্তর দিল, যে বোঝার সে ঠিকই বুঝে ফেলেছে কাকা। আপনি চুপচাপ শুনুন, সময় হলে সব বুঝতে পারবেন। রজনী রহমান মুখে আর কোনো কথা ফোটাতে পারছেন না। বাঁধনের দৃষ্টি আগুন, তার সারা শরীর থরথর করে কাঁপছে। বাঁধন আবারও তার দিকে একদম এগিয়ে এসে ঝুঁকে পড়ে বলে, আমাকে উন্মাদ হতে বাধ্য করবেন না রজনী রহমান। বিশ্ব জয় করে আমি শান্ত হয়ে আছি, তাই এখনও ভদ্রভাবে বলছি, চুপচাপ বলুন আমার রূপ কোথায়? রজনী রহমান আমতা আমতা করে কাপা গলায় বললেন, বাঁধন তুই এসব কি বলছিস? রূপা কোথায় তা আমি কিভাবে বলবো? আমি তো নিজের মেয়ের চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। বাঁধন ঠান্ডা গর্জনে বলে উঠল, আপনি এই মিথ্যাটা অভিনয়টা বন্ধ করুন। এখনো ভালো ভালোই বলছি, আমার রূপ কোথায়? রজনী রহমান এবার আহসান রহমানের দিকে অসহায় চোখে তাকিয়ে কান্নার নাটক করে বললেন, দেখুন আহসান সাহেব, এসব কি বলছে বাঁধন? আমি কিভাবে জানবো রূপা কোথায়? আপনার ছেলে কি মাথা নষ্ট হয়ে গিয়েছে? কথাটা শোনা মাত্রই বাঁধনের ধৈর্যের শেষ বাটটাও ভেঙে চুরমার হয়ে গেল। উন্মাদের মতো সোফা থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো সে। ডাইনিং টেবিলের ওপরে রাখা ধারালো ফলকাটা ছুরিটা সজোরে টান দিয়ে হাতে তুলে নিল। তারপর চোখের পলকে রজনী রহমানের কাছে এগিয়ে এসে সেই ধারালো ছুরিটা সোজা তার গলায় চেপে ধরল। রজনী রহমান আতঙ্কে চিৎকার করে ওঠার আগেই বাঁধন তার রক্তবর্ণ চোখ দুটো সামনে এনে তার চেপে কামড়ে ধরে পড়ল। রূপ বিপদে পড়লে বাঁধনের শুধু মাথায় নষ্ট হয় না, বাঁধন তখন জ্যান্ত জানোয়ার হতে পারে, এমনকি রক্তশোষা খুনিও হতে পারে। মিসেস রজনী রহমান। আহসান রহমান এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না। বাঁধনের উগ্ররূপ দেখে ঝড়ের বেগে সামনে এগিয়ে এসে গর্জে উঠলেন, স্টপ ইট বাঁধন, পাগল হয়ে গিয়েছিস তুই? এটা কোন ধরনের বেয়াদবি? বাবার অগ্নিগর্ভ চোখের দিকে এক ঝুলো ভয় না পেয়ে সরাসরি তাকালো বাঁধন। তারপর থমথমে গলায় বলল, আমার রূপাকে ফিরিয়ে আনতে হলে যদি আমাকে পাগল আর বেয়াদবি করতে হয়, তাহলে আমি সেই পাগলামি আর বেয়াদবি করব। আহসান রহমানের তীব্র ক্ষোভে হাত উঁচিয়ে বললেন, কিসব হাবিজাবি বলছিস তুই? রজনী কিভাবে জানবে রূপা কোথায়? ছুরিটা রজনী রহমানের গলার আরও কাছে চেপে ধরে বাঁধন হিমশীতল কণ্ঠে জবাব দিল, এই নষ্ট মহিলা সব জানে। এই মহিলাই পারবে আমার রূপকে এনে দিতে। মিস্টার আহসান রহমান, আপনার বউকে বলুন আমার বউকে ফেরত দিতে। তা না হলে আপনার এই বউকে খুন করতে আমি এক সেকেন্ডও দ্বিধা করব না। কথাটা শুনে চরম ক্রোধে ফেটে পড়লেন আহসান রহমান। চোখের সামনে কানকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। সহ্যের সীমা ছড়িয়ে যেতে সজোরে বাঁধনের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। হাত তুললেন তিনি। ঠিক থাপ্পড়টা বাঁধনের গালে এসে লাগার আগের মুহূর্তেই পুরো ঘটনার নিস্তব্ধতায় কাঁপিয়ে বাঁধনের পকেটের ফোনটা তীক্ষ্ণ বেজে উঠল। রিংটনের সুরটা বাতাসের সুতোই ছিঁড়ে পড়ল। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। মাঝপথে থেমে গেল আহসান রহমানের হাত। বুকের ভেতরটা তীব্র একটা মোচড় দিয়ে কেঁপে উঠল তার। রিংটন তখনই বেজেই চলেছে কত মায়াবী মধুর সুরে। সেই রিংটনে এক কন্যা সন্তান তার বাবার ভালোবাসার অর্থ বুঝিয়ে চলেছে। পুরো ঘর এক মুহূর্তের জন্য যেন পাথরের মতো নিশ্চল স্তব্ধ হয়ে গেল। অখিলের চোখ থেকে নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এমনকি আকাশের চোখ দুটো ভিজিয়ে উঠল পানিতে। অ্যান্সি, নিক্সি, অমর, চেইন সবার চোখে পানি। কারণ এরা বাঁধনের সবচেয়ে কাছের মানুষ। এই বিশেষ রিংটনের পেছনে রক্তভেজা ইতিহাস, তার বাবার আবেগে তাদের খুব ভালো করে জানা। বাঁধন একটা বিষাদের হাসি এসে আহসান রহমানের দিকে তাকিয়ে বলল, হাত থামালেন কেন? মারুন, একটা নয় যত ইচ্ছে মারুন। আমাকে মেরে যদি আপনার বুকে আগুন একটুও কমে, তবে দাঁড়িয়ে আছেন কেন? মারুন। আহসান রহমান আর কোনো কথা ফুটাতে পারলেন না মুখে। কোনো মতে হাত পা টেনে নিথর হয়ে সোফায় বসে পড়লেন।
অখিল আর নিজেকে সামনে রাখতে পারল না, শক্ত পায়ে এগিয়ে এসে সবার মাঝখানে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে বলল, আজ আপনাদের এই তথাকথিত সম্মানিত পরিবার থেকে আমি এক বিশ্বমানের রূপসী অভিনেত্রী মুখোশ টেনে খুলে দেব। সবাই চরম কৌতূহলে আর বাকুলতা নিয়ে অখিলের দিকে তাকালো। অখিলের সাথে আনা ল্যাপটপ বের করে ডাইনিংয়ের উঁচু টেবিলটার ওপরে রাখলো, যাতে ঘরশুদ্ধ সবাই দেখতে পায়। পেন ড্রাইভটা কানেক্ট করে ল্যাপটপের প্রথম ফুটেজটা প্লে করলো। সেখানে বাঁধন আর অখিল মারুফ হোসেনের সাথে মুখোমুখি কথা বলছে। একই সাথে অডিও রেকর্ডটাও স্পিকারে ছেড়ে দিল অখিল। ড্রয়িং রুমে সবাই স্তম্ভিত হয়ে সেদিকে তাকিয়ে শুনতে লাগলো। স্ক্রিনে মারুফ হোসেন মুখে, আর তার কথা শোনা মাত্রই রজনী রহমানের সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আসতে লাগলো। ঘন ঘন বড় বড় ঢোক গিলতে লাগলেন তিনি। মারুফ হোসেনের জবানবন্দিতে রূপার আসল পরিচয় এবং রজনী রহমানের অতীতে করা হারহিম করা প্রতারণার কথা শুনে উপস্থিতি সবার চোখে যেন কপালে উঠে গেল। আহসান রহমান ঝড়ের বেগে সোফা চেকড়ে উঠে দাঁড়ালেন। তিনি নিজে কানকে বিশ্বাস করতে না পেরে চিৎকার করে উঠলেন, হোয়াট? রূপা রজনীর নিজের মেয়ে না? ও কানাডায় খ্রিস্টান পরিবারের মেয়ে? শিলা রহমানের মাথা ঘুরে ওঠার জোগাড়। অখিল বরফ শীতল গলায় বলল, গল্প কিন্তু এখানেই শেষ নয় আহসান আঙ্কেল, আসল খেলা তো কেবল শুরু, আরও দেখাচ্ছি। কথাটা বলেই অখিল আরেকটা ভিডিও ফুটেজ প্লে করলো। স্ক্রিনে ভেসে উঠল রজনী রহমানের ঘরের গোপন দৃশ্য, যেখানে নিজের রুমে বসে গোপনে কারোর সাথে ফোনে কথা বলছেন তিনি। এতদিন ধরে রজনী রহমানের ঘরের কোণে বা বাড়ি যে নির্জন জায়গায় গিয়ে ষড়যন্ত্রের ফোনালাপ অখিলের টিম এবং তার প্রতিটি ভিডিও আর অডিও রেকর্ড করে এনেছে। একে একে সবে ভয়ঙ্কর বার্তা ড্রয়িং রুমের স্পিকারে বাজতে শুরু করলো। সব কথা শোনার পর মনে হলো যেন গোটা রহমান পরিবারের মাথার উপরে কোনো এক বিশাল পাহাড় ভেঙে পড়ল। আহসান রহমান তীব্র যন্ত্রণায় বুক চেপে ধরে সোফায় ঢলে পড়লেন। তার বুকের ভেতরটা যেন খা খা আগুনে ছাই হয়ে যাচ্ছে। যে মহিলার জন্য নিজের কলিজার টুকরো, নিজের জন্ম দেওয়া সন্তানের গায়ে হাত তুললেন, পরম আদরে একটা মিষ্টি কথাও বলেননি, যার কথা শুনে নিজের ছেলেকে সারা জীবন ভুল বুঝে এলেন, আর সেই মহিলা কিনা এতটা নীচ, এতটা জঘন্য চক্রান্তকারী। রজনী রহমানের অবস্থা তখন একদম জ্ঞান হারানোর মতো। মাথা ঝিমঝিম করেছে তার, চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছে। তিনি কিছুতেই মাথায় মেলাতে পারছেন না। বাড়ির ভেতরে সব ভিডিও আর অডিও গোপন রেকর্ডের কথা কে করলো? অখিল ধীর পায়ে রজনী রহমানের সামনে এগিয়ে দাঁড়ালো। মুখে এক চিলতে বিষাক্ত মাখা হাসি ফুটিয়ে বলল, কি আন্টি, বড় অবাক হচ্ছেন তো? ভেবেছেন আমরা এসব গোপন দৃশ্য ভিডিও রেকর্ড করলাম আর আমরা কষ্ট করে দাঁড়িয়ে থেকে রেকর্ড করিনি? রেকর্ড করেছে সিসি ক্যামেরা। পুরো ড্রয়িং রুমের থমথমে যেন নিঃশ্বাস ফেলা শব্দটুকু উধাও হয়ে গেল। অখিল ঘরের মাঝখানে চারিপাশে ঘাসের মতো পায়চারি করতে করতে হালকা চালে বলল, এই বাড়িতে প্রতিটি আনাকাছে কানাচে, প্রতিটি গোপন কন্যায় অডিও রেকর্ডার আর সিসি ক্যামেরা বসানো আছে। আর এই খবরটা এই বাড়ির কোনো মাছিও জানতো না, শুধু জানতাম আমি আর বাঁধন। কারণ এই পুরো মাস্টার প্ল্যানটাই ছিল বাঁধনের। আর শুধু ড্রয়িং রুম বা গলি নয় আন্টি, বাঁধনের নিচে ঘরেও সিসি ক্যামেরা লাগানো ছিল। সেই দিন যদি ওই ক্যামেরাটা না থাকতো, তবে শান্তার সাজানো ওই নোংরা চক্রান্ত থেকেও হয়তো আমার বন্ধুটা নিজেকে নির্দোষ প্রমাণ করে বাঁচিয়ে আনতে পারতো না। কথাটা কানে পৌঁছানো মাত্রই লজ্জায় শান্তার ফ্যাকাশে মুখটা একদম মাটির দিকে নুয়ে এলো। অখিল আর চোখে দৃশ্যটা দেখে ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যে হাসি ফুটিয়ে তুলল। অন্যদিকে আকাশ আর বৃষ্টি দুজনেই পুরো থো হয়ে গিয়েছে। রূপা কোনো সাধারণ বাংলাদেশি মেয়ে নয়, ও কানাডার বিশাল খ্রিস্টান মাফিয়া পরিবারের মেয়ে। আকাশ একদম ঘোরের মাঝে বৃষ্টির কাঁধে হাত রেখে বিস্ময় ভরা কণ্ঠে শুধালো, তার মানে রূপা মাফিয়ার মেয়ে, তাই না বৃষ্টি? বৃষ্টিও সে চরম বিস্ময়ে ঘর থেকে বের হতে না পেরে থমথমে গলার জবাব দিল, হ্যাঁ স্যার, ও আমাদের মতো সাধারণ বাংলাদেশি নয়, ও বিদেশি মাফিয়ার মেয়ে, যার নাম ইথান প্রিসিয়া। বাঁধন এক দীর্ঘশ্বাস ফেলে ভারী শ্বাস ফেলল। তারপরে ধীরে হেসে রজনী রহমানের গলা থেকে ধারালো চুড়িটা সরিয়ে নিল। একদম বরফ শীতল থমথমে গলায় পড়ল, এখনও কি আপনি চাইবেন পুরোটা নাটকটাই চালিয়ে যাবেন? দেখুন, আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না, শুধু ভালো ভালো বলুন আমার রূপ কোথায়? রজনী রহমান আতঙ্কে কাঁপতে কাঁপতে থরথর গলায় পড়ল, আমি সত্যি কিছু জানি না। বাঁধন এবার এক মুহূর্ত অপেক্ষা করল না, সোজা সুইটার চোখা আগাটা রজনী রহমানের বুকের বাঁ পাশে চেপে ধরে হিংস্র গলায় পড়ল, মিথ্যে কথা। একটা কথা একদম পরিষ্কার মাথায় ঢুকিয়ে রাখুন মিসেস রজনী রহমান। কথাটা মাঝপথে থামিয়ে হিংস্র বাঘের মতো তাতে দাঁত চেপে বাঁধন আবারও কুমড়ে উঠল, আমার রূপের যদি সামান্যতম কিছু হয়ে যায়, তবে আমি খুব বেশি কিছু করব না। শুধু এই ধারালো ছুরিটা আপনার বুকের বাঁ পাশে ঢুকিয়ে দিয়ে পিঠ দিয়ে বের করে আনবো। তারপর অত্যন্ত যত্ন নিয়ে আপনার কলিজাটা টেনে বাহিরে বের করে আনবো, আর আপনার নিজের চোখের সামনেই সেই জ্যান্ত কলিজাটাকে দুখণ্ড করে ছিঁড়ে ফেলবো। আইসিইউ এর ঝকঝকে ক্লাসের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ইস্তিয়াক। কাচের উপরে নিথর বেডে শুয়ে আছে সিম্বা, মাথায় সাথে ব্যান্ডেজে জড়ানো, কপালে আর মুখে কালছিটে দাগ, ফ্যাকাশে হাতে স্যালাইন আর রকমারি ভিজিটের মনিটরে সুতোয় জড়ানো
ইশতিয়াকের চোখ দুটো যেন ওই নিচ্ছল দেহটার উপরে আটকে গিয়েছে। বহু কষ্টে নিজের মাকে বুঝিয়ে আর ডক্টরদের পায়ে এক প্রকার ধরে এখানে এসেছে সে কেবল একটা পলক সীমাকে দেখার জন্যই। ইশতিয়াক নিজেও বুঝতে পারছে না এই মেয়েটার জন্য তার বুকের ভেতরে কলিজাটা কেন এভাবে ছটফট করেছে। যেই সীমাকে সে কোনোদিন দুই চোখে দেখতে পারতো না, যার প্রতি তার কোনো ভালোবাসা ছিল না, তবে কেন আজকে তার জন্য এমন উন্মাদের মতো ছুটে আসে? কেন এই তীব্র টান? কেন এত হাহাকার আর অস্থিরতা? কিছুই মাথার ভেতরে মেলাতে পারছে না সে। বেশ কিছুক্ষণ নিথর হয়ে দাঁড়িয়ে থাকার পর একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে আইসিইউর সামনে থেকে সরে এলো ইশতিয়াক। তারপর ধীর পায়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। দেখতে দেখতে কেটে গেল 7-8টা দিন। এই 7 দিনে সীমার অবস্থা অনেকটাই শুধরিয়েছে। সংখ্যামুক্ত হয়ে আইসিইউ থেকে তাকে সাধারণ কেবিনে হস্তান্তর করা হয়েছে। এই কয়েকদিনে ইশতিয়াকের বহুবার এসেছিল সীমার সাথে দেখা করতে, কিন্তু বিলকিস বানু যেন দেওয়াল হয়ে দাঁড়িয়েছেন। তিনি কিছুতেই ইশতিয়াককে সীমার ছায়াও ছুঁতে দেয়নি। মাকে হাজার বুঝিয়েও কোনো লাভ হয়নি। প্রতিবার ব্যর্থ আর অপমানিত হয়ে ফিরে যেতে হয়েছে তাকে। এই কয়েকদিনই ইশতিয়াক যেন রীতিমতো অর্ধপতনে গিয়েছে। খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, নিজের শরীরের কোনো খেয়াল নেই। মাথার চুলগুলো উস্কো খুস্কো, মনে হচ্ছে কোনো একটা ছন্নছাড়া জ্যান্ত পাগল। আজ সকাল 10টা আবার হাসপাতালে এসে হাজির হলো ইশতিয়াক। আজ যে কোনো মূল্যে সীমার মুখোমুখি তাকে হতেই হবে। হন্তদন্ত হয়ে সীমার কেবিনের দরজার সামনে আসতেই সভাবশত সেখানে টাল হয়ে দাঁড়ালেন বিলকিস বানু। তিনি বরফ শীতল কণ্ঠে শান্ত মুখে বললেন, তোকে আমি কতবার বলেছি না ওই মেয়েটা ধারে কাছেও যেন তোকে না দেখি। ইশতিয়াক বাকুল কণ্ঠে মায়ের দিকে তাকিয়ে অনুনয় আর যন্ত্রণায় কণ্ঠে বলে উঠল, মা এমন কেন করছো তুমি? আমি কি করেছি? কিসের এত বড় শাস্তি দিচ্ছ আমাকে? বিলকিস বানু কঠিন দৃষ্টিতে তাকাতেই তার গলার স্বর রাগে থরথর করে কেঁপে উঠল। কি করেছিস মানে? এই কথা বলতে তোর মুখে একটুও বাঁধল না ইশতিয়াক? দিনের পর দিন ওই নিষ্পাপ মেয়েটার ওপরে তুই কিভাবে পশুর মতো অত্যাচার চালিয়েছিস, সেসব কি তুই ভুলেই গেলি? আজ কোন মুখে জিজ্ঞেস করতে এসেছিস তুই কি পাপ করেছিস? মায়ের এই এক একটা বরফ শীতল কথা যেন সোজা ইশতিয়াকের বুকে এসে বিঁধল। লজ্জা আর অপরাধ বোধের মুহূর্তেই মাথাটা নুইয়ে এলো তার। মুখ ফুটে একটা শব্দও উচ্চারণ করতে পারল না সে। কি বা বলবে? বিলকিস বানু তো একটুও মিথ্যে বলেনি। এই সীমাকে সে কত অচিতনীয় কষ্ট দিয়েছে, কতই না যন্ত্রণা ভেতর দিয়ে নিয়ে গিয়েছে। আর কথা বাড়ালো না ইশতিয়াক। আজও বাকুল মন নিয়ে ব্যর্থ হয়ে উল্টো করে চলে যাওয়ার জন্য পা বাড়াতে চাপে ঠিক তখনই কেবিনের দরজা খুলে একজন নার্স পাড়িয়ে এসে বলে উঠলেন, মিস্টার ইশতিয়াক, পেশেন্ট আপনার সাথে দেখা করতে চায়, ভেতরে আসুন। ইশতিয়াকের চলন্ত পা দুটো যেন মেঝের পথেই আটকে গেল। সীমা 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 তার সাথে দেখা করতে চায়। বিলকিস বানু আর বাধা দিলেন না। একটা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ সেখান থেকে সরে গেলেন। ইশতিয়াকের বুকের ভেতরটা হঠাৎ একটা অজানা আনন্দের রেখা ফুটে উঠল। সে দ্রুত কেবিনের ভেতরে প্রবেশ করলো, কিন্তু ভেতরে ঢুকতেই দৃশ্যটা দেখে ইশতিয়াকের অন্তরাত্মা যেন মুহূর্তেই ধরপড় করে কেঁপে উঠল। ধবধবে সাদা হাসপাতালের বেডে চুপচাপ একদম সোজা হয়ে শুয়ে আছে সীমা, ফ্যাকাশে নিস্তেজ, চোখ দুটো বন্ধ। ইশতিয়াক কাঁপা কাঁপা পায়ে ধীর গতিতে এগিয়ে এসে সীমার বিছানার পাশে বসল। দুজনকে একা কথা বলার সুযোগ করে দিয়ে কেবিন থেকে সীমার মা ইসরাত আর নার্স নিঃশব্দে বাইরে বেরিয়ে গেলেন। ঘরে থেকে তখন পিনপতন নীরবতা। ইশতিয়াকের বুকের ভেতরটা সবটুকু অপরাধবোধে আর আকুলতা এক করে অনেক কষ্টে ডাক দিলেন, সীমা। ডাকটা কানে পৌঁছাতেই খুব ধীরে ধীরে অক্ষিপটে মিলল সীমা। তার ফ্যাকাশে শুকনো নিথর মুখটা ঘুরিয়ে শান্ত চোখে চাইল ইশতিয়াকের মুখের পানে। কিছুক্ষণের নীরবতা বাড়ি হয়ে রইল পুরো কেবিন জুড়ে। এরপর নিজে শুকিয়ে যাওয়া ঠোঁট দুটো কসরত করে নাড়িয়ে খুব দীর্ঘণ্ঠে সীমা বলল, ইশতিয়াক, আপনার কাছে কি একটু সময় হবে? কিছু কথা বলার ছিল। ইশতিয়াকের বুকের ভেতরে অপরাধ বোধে সামলে বাকুল হয়ে পড়ল। এভাবে বলছো কেন সীমা? সীমা একদম শান্ত ভাবলেশীন চোখে তাকিয়ে বলল, আপনার মূল্যবান সময় আমার জন্য ফালতু নষ্ট হোক আমি আর তা চাই না। আসল কথায় আসি, একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। ইশতিয়াকের বুকের ভেতরটা ধরপড় করে উঠতে শুধালো, কিসের সিদ্ধান্ত? সীমা এক মুহূর্তের জন্য থামলো। দুর্বল বুকে একটা গভীর শ্বাস টেনে নিয়ে আবার বলল, আমি আর আপনার উপরে বোঝা হয়ে থাকতে চাই না, আপনাকে চিরতরে মুক্তি দিতে চাই। কথাটা বলে একটু থেমে সীমা আবারও চোখ দুটো শক্ত করে বলল, আমি ডিভোর্স চাই। শব্দটা ইশতিয়াকের কানে পৌঁছানো মাত্রই মনে হলো কে যেন একটা বিষাক্ত ধারালো ছুরি সোজা এসে তার বুকের ভেতরে অমূল্য গেঁথে দিল। বুকের বাপাসে একটা অসহ্য চির চিনচিনে ব্যথা শুরু হয়ে গেল তার। মাথাটা ফাঁকা হয়ে আসছে, মুখ থেকে একটা বাক্য বের করতে পারল না সে। ইশতিয়াক স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে সীমা আবারও নিজ কণ্ঠে বলল, আমি আজ হাসপাতাল থেকে নিজের বাড়ি চলে যাব। সময় মতো ডিভোর্স পেপার আপনার কাছে পৌঁছে যাবে। আপনাকে চিরদিনের জন্য মুক্তি করে দিলাম। আর কখনো এই অলক্ষী চেহারাটা নিয়ে আমি আপনার সামনে গিয়ে দাঁড়াবো না, আই প্রমিস। সজোরে নিজের দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরল ইশতিয়াক। তার বুকের ভেতরে যেন প্রলয়ঙ্কারী এক ঝড়ের তাণ্ডব চলছে। মন চিৎকার করে বলতে চাইছে, না সীমা,
আমি কোনো মুক্তি চাই না, আমি তোমাকেই চাই। দয়া করে আমাকে ছেড়ে যেও না। আরেকটা বার আমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। কিন্তু নিজের অতীতে অপরাধের ভার এতটাই ভারী ছিল যে মনের বাকুল কথাটা আর কোনোভাবেই মুখ ফুটে বলতে পারল না সে। বিষাদার অনুশোচনায় মনের আকতি মনেই বাধা পড়ে রইল। ইস্তিয়াকের এমন নিথর নিশ্চুপ নীরবতা দেখে সীমা মনে মনে ভাবল, ইস্তিয়াক হয়তো খবরটা শুনে ভেতরে ভেতরে খুব খুশি হয়েছে। চিন্তাটুকু মাথায় আসতেই সীমার বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় দমে মুচড়ে কেঁপে উঠল। চোখের কোণে জমানো পানিগুলো উপচে পড়তে চাইল, কিন্তু বহু কষ্টে সেগুলোকে আটকে রেখে শুকনো মুখে বলল, আমার শুধু এতটুকুই বলার ছিল, এখন আপনি যেতে পারেন।